শেষ হয়ে যাচ্ছে। যেহেতু আমরা ট্রায়াল ভার্সনে আছি, সো উই আর বেসিক্যালি গেটিং 30 days। আর আমাদের আর 7 দিন আছে। আচ্ছা ঠিক আছে, থাকুন সাথে আমি দেখাচ্ছি। তো দেখে রাখেন, আপনাদের লাগবে। তো হোক 7 দিন বা 10 দিন বা যাই হোক না কেন, আপাতত দেখে রাখেন। তো এটা হচ্ছে যদি আমাদের এটা শেষ হয়ে যায়, ঠিক আছে, আমাদের ট্রায়াল পিরিয়ড, তো সেই ক্ষেত্রে আপনার যেটা আহ, এখন কোয়েশ্চেন হচ্ছে যে আমি যদি আবার নতুন করে একটা কোম্পানি অ্যাকাউন্ট কুইকবুকস এ খুলতে চাই, তো তার প্রসিডিউরটা কি হবে? ঠিক আছে, এখানে আমাকে কি আরেকটা নতুন ইমেল আইডি দিয়ে কি এটাকে সাইন আপ করতে হবে, অথবা এটা তার সিস্টেমটা কি হবে? ঠিক আছে, এখানে অনেকের কনফিউশন আছে। ঠিক আছে, বেশ ভালো লেভেলের কনফিউশন আছে। তো হোক আপনার 7 দিন 10 দিন, ঠিক আছে, ধরে নেন আপনার 1 মাসই আছে, তারপরও দেখে নেন, ভবিষ্যতে লাগবে। সবাই একটু মনোযোগ দেন। সো এখানে আমার তো স্ক্রিনশট তো দিছি, তাই না? আমার ভয়েস সবকিছু ওকে তো? জি ভাইয়া, ওকে। ঠিক আছে। তো এখানে আমি কুইকবুকস এর ওয়েব স্যার পেজে আছি। এক্ষেত্রে আমরা আরেকটা কোম্পানি খুলতে পারবো তাই না? আমরা হ্যাঁ, হ্যাঁ। এটার মাধ্যমে জি, জি, তাহলেই তো হইলো, মানে জি। নতুন করে আবার সবকিছু সেট আপ দিব এটাই। হ্যাঁ, নতুন করে সেটআপ দিতে হবে। ঠিক আছে? আপাতত একটু জি। দেখেন, আমি বলতেছি। তো এখানে আপনাদের কুইকবুকস এর যে ওয়েবসাইটটা আছে quickbooks.intuit.com, ঠিক আছে? এখানে আসবেন। এখানে এসে বাংলাদেশ ভার্সনে আসবেন। ঠিক আছে? বাংলাদেশ ভার্সনে আসতে হলে নতুন কিছু করতে হবে না। জাস্ট আপনার নরমাল যে ব্রাউজারটা আছে এখান দিয়েই আসবেন। ইনকগনিটো বা প্রাইভেট ব্রাউজারে আসলে ওইটা আবার ইউএস ভার্সনে নিয়ে যায়। ওটা ঝামেলা আছে। তো এখানে বাংলাদেশ ভার্সনে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রাইসিং এর আন্ডারে আমরা যাব, উপরে যে আমাদের মেনুগুলো আছে এখান থেকে আমাদের প্রাইসিং যে অপশনটা আছে এখানে যাব। এখানে গিয়ে আমাদের যে ৩ টা প্ল্যান আছে, সিম্পল স্টার্ট, এসেনশিয়াল, প্লাস। তো আপনাদের হয়তো খেয়াল আছে, আপনাদের যখন আমি ১ম এ এটা করছিলাম, এটা আমি এসেনশিয়ালি নিয়েছিলাম। তারপর এটার উদ্দেশ্য ছিল যে ইফ উই ওয়ান্ট টু আপগ্রেড ইনটু আ ডিফারেন্ট প্যাকেজ দেন হোয়াট শুড বি দ্য প্রসিডিউর। তো এটা দেখানোর জন্য এটা আসলে করা হয়েছিল। বাট এখন যেহেতু আপনারা হোপফুলি আপনারা এটা পারবেন, সো আর এসেনশিয়াল এ যাওয়ার কোনো দরকার নেই। আপনারা প্লাসের নিচেই আমাদের যে ফ্রি 30 ডে ট্রায়াল আমাদের যে অপশনটা আছে এখানে আবার ক্লিক করবেন। ফ্রি 30 ডে ট্রায়াল অপশনে আবার ক্লিক করবেন। তো ফ্রি 30 ডে ট্রায়াল অপশনে ক্লিক করলে যেটা হবে, সো এই অপশনে ক্লিক করলে যেটা হবে সেটা হচ্ছে ইউ আর সাইনিং আপ ফর কুইকবুকস অনলাইন ইন বাংলাদেশ। আমাদের এটা চেঞ্জ করার দরকার নেই, যেরকম আছে আমরা ওভাবেই রাখবো। সাইন আপ ফর এ 30 ডে ট্রায়াল। ঠিক আছে, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের সাইন আপ করতে হবে না, বিকজ উই আর অলরেডি রেজিস্টার্ড ইউজার অফ কুইকবুকস। তো সেই ক্ষেত্রে আমরা সাইন ইন করব। ঠিক আছে, আমাদের সাইন আপ করার দরকার নেই, আমরা সাইন ইন করব। এবং এখানে যেটা হচ্ছে আমাদের এই অপশনগুলো আর ফিল আপ করার দরকার নেই, যেটা আমরা উই ডিড ইন দ্য ফার্স্ট প্লেস। এখানে আমরা অ্যাড অ্যানাদার কোম্পানি অপশনে ক্লিক করব এবং অ্যাড অ্যানাদার কোম্পানি অপশনে ক্লিক করে এখানে আমাদের যে ইমেল আইডিটা আছে যেটা আপনার প্রিভিয়াস ইউজ করা, ঠিক আছে, যেহেতু আমরা সাইন ইন করতেছি তো আমাদের আবার নতুন আর একটা ইমেল আইডি দিলে কিন্তু হবে না। ঠিক আছে, যেহেতু আমরা সাইন ইন করতেছি তো আমাদের যদি নতুন আর একটা ইমেল আইডি দিই এখানে, তো আমাদের কিন্তু হবে না। তো এখানে আমরা যেটা করব, এক্সিস্টিং যে ইমেল আইডি দিয়েই আমাদের অ্যাকাউন্টটা অ্যাড করা আছে সেটাই আমরা এখানে ইউজ করব, এবং আপনার যে ওল্ড পাসওয়ার্ডটা আছে সেটা আপনারা এখানে দিয়ে দিবেন, দিয়ে অ্যাড নিউ কোম্পানি। ঠিক আছে, এই অপশনে ক্লিক করলে আমাদের প্রথম দিকে হয়তো আপনাদের খেয়াল আছে যে আমরা যখন কুইকবুকস কোম্পানি সেট আপ দিয়েছিলাম, আমাদের প্রথম দিকে একটা ছিল যে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর বিজনেস, হোয়াট ইজ দ্য টাইপ অফ ইউর বিজনেস, হাউ লং আর ইউ ডুইং দ্য বিজনেস। মানে এখানে যে 4-5টা অপশনের প্রথম যে পেজটা ছিল ওটা চলে আসবে। তো এইখানে আপনার নতুন কোনো ইমেল আইডি ইউজ করার দরকার নেই। আপনার এক্সিস্টিং যে ইমেল আইডিটা আছে যেটা দিয়ে অলরেডি আপনার কুইকবুকস অ্যাকাউন্ট আছে সেটাই ইউজ করবেন, এবং যেভাবে দেখাইলাম, ঠিক আছে, এটা ফলো করলেই হবে। দ্যাটস ইট। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন আছে থাকলে করেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমাদের ভ্যালিডেশন শেষ হওয়ার পরেই তো এটা করব নাকি স্যার? দুই একদিন আগে কি করা যাবে? যদি যেমন ওটা 25 তারিখ শেষ হবে, আমি কি এটা 24 এটা তারিখ? আপনারা 2-1 দিন পরেই করেন, ঠিক আছে, কারণ আপনাদের আমি কুইকবুকস একটা প্রজেক্ট দিব। তো প্রজেক্টটা যে দিব ওটার জন্য আপনাদের নতুন একটা অ্যাকাউন্ট কিন্তু
নতুন একটা কোম্পানি অ্যাকাউন্ট খুলতে হবে, একেবারে ফ্রেশ হইতে হবে, এটা ফ্রেশ। হ্যাঁ, তো আচ্ছা, যার কারণে আপনার যদি 5-6 দিন থাকেও, হ্যাঁ, তো হ্যাঁ আমার সেই 6 দিন ক্ষেত্রে আছে আর কি, আর 25 যদি তারিখ 3 শেষ হবে। দিনও থাকে, ঠিক আছে, তারপরও 5 দিন। পুরাতনটা দিয়েই কন্টিনিউ করেন। আর চাইলে আসলে করতে পারেন, আপনি চাইলে একই সময় এট আ টাইম মাল্টিপল কোম্পানি অ্যাকাউন্ট রাখতে পারেন, যেমন আমার আছে, সমস্যা নেই, করতে পারেন। ঠিক আছে, করতে পারেন, বাট আপনাদের হয়তো বিভিন্ন প্রেশার আছে, অনেকে জব করেন, সো একই জি। সাথে এতগুলা ম্যানেজ করা হয়তো কোয়াইট ডিফিকাল্ট হয়ে যাইতে পারে। সো সেই ক্ষেত্রে রিকমেন্ডেড আচ্ছা, হচ্ছে তাহলে যে পরে এটা করি, আপনি শেষ যেটা হোক। প্রজেক্ট দিবেন তখনই করি, হুম। ওইটাই তো ভালো। প্রজেক্টের জন্য ওকে, আপনার থ্যাংক ইউ। ওইটা ডেডিকেটেড একটা অ্যাকাউন্ট কিন্তু সবারই করতে হবে, সো দ্যাট ইজ কম্পালসরি। তো চাইলে করতে পারেন, একই সাথে একাধিক অ্যাকাউন্ট যদি ওপেন করতে চান কোনো সমস্যা নেই, করতে পারেন, সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাইয়া আমি আমার একটা ট্রানজাকশন নিয়ে কথা বলতে যাচ্ছিলাম জাস্ট। সেটা হচ্ছে আহ, আমি একটা কোম্পানিতে জব করি, সেটা হচ্ছে কনস্ট্রাকশন রিলেটেড কোম্পানি। এইখানে ভাইয়া আমাদের তো হচ্ছে কনস্ট্রাকশন যেহেতু রিলেটেড কোম্পানি, আমাদের তো ফাইনাল একটা বিল থাকে। ধরলাম যে 5 লাখ টাকা আমার ফাইনাল একটা বিল। এখন ভাইয়া এই 5 লাখ টাকাটা কি আমি একবারে মানে ইনপুট দিতে পারবো কোনোভাবে, যে আমার বিল 5 লাখ টাকা, এখান থেকে আমি আস্তে আস্তে কত টাকা পাচ্ছি, আমি এক্সপেন্স করতেছি, এরকম পসিবল কিনা? আপনি একটা প্রজেক্ট করেন, প্রজেক্টের মাধ্যমে এটা রেকর্ড করেন, তাইলেই হবে। আচ্ছা, মানে এই 5 লাখ টাকা যেটা বললাম আমি, এটা কি আমার অ্যাকাউন্ট রিসিভেবল হিসেবে দেখাবো নাকি কিভাবে? এটা আপনি আপনার একটা যে বিলটা, ঠিক আছে, লেটস সে আচ্ছা, আপনি হ্যাঁ একটা হ্যাঁ। প্রজেক্ট হাতে নিলেন, লেটস সে হুম আপনি হুম। একটা ক্লায়েন্টের সুইমিং পুল বানায় দিবেন, ফর এক্সাম্পল। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ এখানে হ্যাঁ আপনার হ্যাঁ, পাঁচ রাইট লাখ রাইট। টাকা এস্টিমেটেড বাজেট, এবং এখানে আচ্ছা আপনার কাজ হচ্ছে, খরচ হচ্ছে, সো আপনি এখানে যতটুকু খরচ হচ্ছে সেটা হয়তো আপনি কাস্টমারকে ইনভয়েস করতে যাচ্ছেন, এবং এক্সপেন্স হ্যাঁ, যতটুকু হচ্ছে সেটা একটা ট্র্যাকিং করতে যাচ্ছেন। রাইট। সেক্ষেত্রে কুইকবুকসে আপনার প্রজেক্ট যে ফিচারটা আছে এটা ইউজ করে আপনি এটা একটা আপডেট রাখতে পারবেন, একটা জব বেসড ট্র্যাকিংটা করতে পারবেন, যে আসলে আপনার কতটুকু হচ্ছে, তার এক্সপেন্স কতটুকু হচ্ছে এবং কতটুকু আছে। ঠিক আছে, আচ্ছা, এটা আপনি প্রজেক্ট ক্রিয়েট করে করতে পারবেন। ঠিক আছে ভাই। এটা আজকে দেখাবো, এটা আজকে আপনাদের কন্টেন্টে আছে। সো ঠিক আছে, এটা আজকে দেখা দিব। ঠিক আছে ভাই, ধন্যবাদ। সো আপনাদের মনে হয় ব্যাংক রুল আমি দেখাইনি, তাই না? ব্যাংক রুল কি দেখাইছিলাম? না স্যার, দেখানো রুলস হয়নি। দেখেন নাই স্যার? দেখানো হয় নাই স্যার। না ভাইয়া, এটা দেখানো হয়নি। তো ব্যাংক রোল সম্পর্কে যদি বলি, তো ব্যাংক রোলটা হচ্ছে আপনার যে ট্রানজেকশন গুলা কুইকবুকসে আপলোড হচ্ছে, আমরা ক্যাটাগরাইজেশন করতেছি। তো এখানে দেখা যাচ্ছে কিছু কিছু ট্রানজেকশন রিপিট হয়, যেমন ধরেন আমেরিকান টেলিমেডিসিনের কথা যদি বলি, তা আমাদের গত আমেরিকান টেলিমেডিসিনের মে মাসে মনে হয় 2টা বা 3টা ছিল। তো এখানে আমাদের যদি এই ধরনের রিপিটেড ট্রানজেকশন থাকে, যেটা আমাদের ঘন ঘন আসতেছে, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, একটা রুল ক্রিয়েট করতে পারি, যেটা হচ্ছে আপনার অনেকটা প্রোগ্রামিং এর মতো। কুইকবুকস কে যে আমরা বললাম যে তুমি যদি এখন দেখো, মানে কুইকবুকস কে তুমি যদি দেখো যে এরকম আমেরিকান টেলিমেডিসিন পার্টির কাছ থেকে আমাদের কোনো ট্রানজাকশন আসতেছে, তো তুমি আমাদেরকে আর আজ না করে অটোমেটিক্যালি ওইটা ওই অমুক অ্যাকাউন্টে ক্যাটাগরি করে ফেলবা। সো তাকে আমরা জিনিসটা কমান্ড দিয়ে দিচ্ছি। ঠিক আছে, যে তুমি আর আমাদেরকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই, আমাকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই যে অমুক ক্যাটাগরি আমার অমুক ট্রানজাকশন আবার কোন ক্যাটাগরিতে যাবে। সো আমি তোমাকে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি, এবং এই ইনস্ট্রাকশন অনুযায়ী যদি তুমি দেখো যে এটা আমার চলে আসছে, তো সেই ক্ষেত্রে তুমি ওটা অমুক ক্যাটাগরিতে দিয়ে দিবা, অমুক ক্যাটাগরিতে এটাকে অ্যাসাইন করে দিবা। তো এটাকে আমরা বলতেছি রুল, খুব সহজ ভাষায় এটা হচ্ছে রুল। ঠিক আছে, যে জিনিসটা আপনার প্রোগ্রামিং করে দেওয়া। তো আহ, যদি এই ধরনের আমার কাজের সুবিধার জন্য আমি যদি রিল ক্রিয়েট করতে চাই, করতে পারি, না করতে চাইলেও সমস্যা নেই, বিকজ দিস ইজ অপশনাল। ঠিক আছে, আপনি যদি রুল ক্রিয়েট করতে না চান তাহলেও কোনো সমস্যা নেই। তো এখন রুল যদি ক্রিয়েট করতে হয়, তো আমরা নেভিগেশন প্যানেলে আমাদের ব্যাংকিং এ যাব, অবশ্য ওখানেও ছিল, আমি ওখান থেকেও যেতে পারতাম, বাট আমি এখান থেকে দেখাই। সো ব্যাংকিং এর পাশে উপরে আমার রুলস এ একটা ট্যাব আছে, আলাদা একটা ট্যাব আছে, এবং সেখানে যদি আমি যাই, তো এখানে আমাদের যেটা হচ্ছে রুলস এর একটা আমাদের যেরকম এক্সপেন্স সেন্টার বা সেল সেন্টারের মতো একটা ডেডিকেটেড পেজ থাকে। তো এটা হচ্ছে আমাদের একটা ডেডিকেটেড পেজ, অনলি টু গেট আ ভিউ অ্যাবাউট দ্য
rules that are existing in our company account. কিন্তু এখন যেহেতু এখন পর্যন্ত কোনো কিছু রুল সেট করা হয়নি, সো আমাদের এখন পর্যন্ত দিস ইজ নাও এমটি। ঠিক আছে, এখন পর্যন্ত এটা কিছু সেট করা হয়নি, সো এটা এমটি অবস্থায় আছে। তো এখানে যদি আমাদের একটা এই ধরনের আমি যদি এরকম একটা প্রোগ্রামিং করে দিতে চাই যে তুমি যদি দেখো যে এই ধরনের কিছু একটা আসতেছে যেটা রিপিটিটিভ হচ্ছে ইন নেচার, তো সেই ক্ষেত্রে আর আমার কাছে আসার দরকার নেই, তুমি এটা অমুক ক্যাটাগরিতে অ্যাসাইন করে দিবা অটোমেটিক। তো ওই ধরনের যদি আমি একটা প্রোগ্রামিং করে দিতে চাই, so আমাকে একটা রুল ক্রিয়েট করতে হবে, এবং সেই ক্ষেত্রে আমাদের এখানে নিউ রুল একটা অপশন আছে। সো নিউ রুল একটা অপশন আছে, আমরা এখানে যাব, এবং এখানে আমাদের যেটা হচ্ছে একটা রুল যদি ক্রিয়েট করতে হয়, দ্যাট ইজ ইফ উই ওয়ান্ট টু প্রোগ্রাম এ পার্টিকুলার ক্যাটাগরি অ্যাবাউট হোয়াট শুড বি দি ট্রানজাকশন টাইপ। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে যে অপশনগুলো আছে একটা একটা করে আমাদের গো থ্রু করতে হবে, বাট নট অল অফ দেম আর কম্পালসরি, সাম অফ দেম আর অপশনাল অ্যাজ ওয়েল। তো সবকিছু যে দিতে হবে এরকম কিছু না। তো এখানে প্রথমে যেটা হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু কল দিস রুল, আসলে এটা তুমি কি বলতে চাচ্ছ, যে এটা কি জিনিস। So what do you want to call this rule? ধরেন একটা frequent transaction ধরেন আমি ধরে নিচ্ছি fuel. So what do you want to call this rule? I want to say it as a fuel, just fuel. আমার হয়তো ভেহিকল বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে ফর সেলিং পারপোজ, তো সেই ক্ষেত্রে এটার যে খরচটা সেটা আমি একটা রুল ক্রিয়েট করে দিতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমার কুইকবুক সেটাকে সে আন্ডার ফুয়েল ক্যাটাগরি যখন সে পাবে এটাকে সে অ্যাসাইন করে দিবে। তো আমি এটার একটা টাইটেল দিলাম, দিস ইজ জাস্ট দ্য টাইটেল। ঠিক আছে, এটা টাইটেল আর কিছু না। সো আমি এটা দিলাম ফুয়েল, একটা টাইটেল দিয়ে একটা রুল ক্রিয়েট করতেছি। অ্যাপ্লাই দিস টু ট্রানজাকশনস দ্যাট আর, তো এটা আপনার কোন ধরনের নেচার হবে, এটা কি আমার এক্সপেন্স জাতীয় হবে মানি আউট, অথবা আমার এটা মানি ইন হবে, দ্যাট ইজ রেভিনিউ। সো ইদার এক্সপেন্স অর রেভিনিউ, সো দুইটার কোনটা হবে আমার এখানে বেসিক্যালি এটা কোন ধরনের ট্রানজাকশন, তার নেচারটা কি হবে। তো আপনি এখানে এটা ইদার ওয়ান, দুইটার যে কোনো একটা সিলেক্ট করবেন, এটা বোথ হতে পারবে না, এটা হয় এক্সপেন্স অথবা এটা আপনার রেভিনিউ, দুইটার যে কোনো একটা হতে হবে। তো লেটস আমি এটা মানি আউটই ধরলাম যেহেতু ফুয়েল এক্সপেন্স। এবং এখানে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে এটা অ্যাপ্লিকেবল হবে যখন আমি ট্রানজাকশন গুলোকে আপলোড করব। সো আমাকে তো প্রথমে একটা অ্যাকাউন্ট সিলেক্ট করতে হয়, এটা যখন সিএসভি তে আপলোড করা হয়। সো ফার্স্ট অফ অল আমাকে একটা অ্যাকাউন্ট সিলেক্ট করতে হয়, এবং তখন আমার ওই অ্যাকাউন্টটা সিলেক্ট করে কিন্তু ট্রানজাকশন গুলো ওখানে আপলোড করতে হয়। তো সেই ক্ষেত্রে এখানে আমার এটা কোন ব্যাংক অ্যাকাউন্টে আমার এই রুলটা অ্যাপ্লিকেবল হবে, এটা কি শুধুমাত্র আমার ওয়েলস ফার্গো অ্যাকাউন্টে হবে, নাকি আরো যদি অ্যাকাউন্ট থাকে তো সবগুলাতেই হবে, বা দুই তিনটা বা একটা। ঠিক আছে, আমার এখানে আমাকে একটা স্পেসিফিক ইনফরমেশন দিতে হবে যে যখন আমি ট্রানজাকশনটা ইম্পোর্ট করব, তো সেই ক্ষেত্রে আমার যদি শুধুমাত্র ওয়েলস ফার্গোই আমি সিলেক্ট করি, তো তখন আমার এই এক্সিস্টিং রুলটা শুধুমাত্র ওয়েলস ফার্গোতেই অ্যাপ্লিকেবল হবে, অন্যান্য অ্যাকাউন্টে কিন্তু এটার কোনো ইম্প্যাক্টটা পড়বে না। তো আমার এখানে একটাই অ্যাকাউন্ট আছে, সো আমার একটাই অল ব্যাংক অ্যাকাউন্ট, মানে একটাই অ্যাকাউন্ট, and include the following all or any. সো আমার এখানে দুইটা অপশন আছে। তো অল হচ্ছে যে আপনি এখানে যে ক্রাইটেরিয়া গুলো দিয়ে দিবেন, আপনাকে সবই একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে সিস্টেম মিলতে হবে, কুইকবুকস মিলাবে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে সব মিলাবে। একটা ওয়ার্ডও যদি এদিক সেদিক যায় তো তাহলেও সে এটাকে ওই ক্যাটাগরিতে অ্যাসাইন করবে না। যদি এখানে আপনি এনি দিয়ে দেন তো সেই ক্ষেত্রে এনি। ঠিক আছে, আমার যদি এখানে তিনটা থাকে ফর এক্সাম্পল ওয়ার্ড, বা চারটা ওয়ার্ড থাকে এবং এর মধ্যে একটাও যদি পায়, তো সিস্টেম অটোমেটিক ওটাকে সে ওই ক্যাটাগরিতে অ্যাসাইন করে দিবে। সো এটা হচ্ছে এনি, বাট আমি অল রাখলাম। এবং এখানে আমার কি কি অপশন আছে, যেটা আমার যেমন ডেসক্রিপশন, আমরা যখন ব্যাংক ফাইলটাকে সিস্টেমে আপলোড করছি, ইন দ্যাট কেস আমাদের কিছু কলাম ছিল, যেমন ডেট ছিল, অ্যামাউন্ট ছিল, ডেসক্রিপশন ছিল। সো আপনার এখানে এটা কোথায় দেখতে চান, আপনি কি কোনো একটা পার্টিকুলার অ্যামাউন্ট কে অ্যাসাইন করতে যাচ্ছেন, নাকি আপনার ব্যাংকের কোনো টেক্সট কে অ্যাসাইন করতে যাচ্ছেন, নাকি ডেসক্রিপশনে এটা আপনি তাকে বলতেছেন যে তুমি এটা খুঁজবা, ডেসক্রিপশনে তুমি এটা ফিল্টার করবা। সো এখানে আমি ডেসক্রিপশন দিচ্ছি। কন্টেইনস, ডাজ নট কন্টেইন, ইজ এক্স্যাক্টলি। সো সেই ক্ষেত্রে যদি আমি এখানে ডেসক্রিপশন দিই, তো যদি অ্যামাউন্ট দিই তো সেই ক্ষেত্রে ইজ এক্স্যাক্টলি ইজ ফাইন, অথবা তখন আমার ইজ এক্স্যাক্টলিটা চলে আসে।
আর যদি ডেসক্রিপশন দিই তো সেই ক্ষেত্রে আপনি ইদার কন্টেন্টস অর ডাজন্ট কন্টেন্ট দুইটার যে কোনো একটা দিতে পারেন। সো আমি কন্টেন্টই রাখতেছি। ডেসক্রিপশন কন্টেন্টস ধরেন আমি এখানে বললাম যে ধরেন আমি এখানে বললাম মোবিল, ঠিক আছে? যে ডেসক্রিপশন আমার যদি মোবিল থাকে অথবা আমার যদি শেল থাকে, ঠিক আছে? হ্যাঁ, সো সেই ক্ষেত্রে সে যদি এই ধরনের ওয়ার্ড গুলা পায় কোন একটা পার্টিকুলার ট্রানজাকশনে তো তখন সে এটাকে আপনার ফুয়েল যে রুল আছে সেটার আন্ডারে সেটাকে দিয়ে দিবে। দেন অ্যাসাইন ট্রানজাকশন টাইপ। সো এখানে আপনার এটা কোন ধরনের ট্রানজাকশন টাইপ হবে? সো আমাদের এখানে এটা কি ট্রান্সফার হবে নাকি চেক হবে নাকি এক্সপেন্স হবে? হ্যাঁ, সো এখান থেকে আমরা যেহেতু এটা ফুয়েল এক্সপেন্স এটা আমরা এটা ফর সেলিং পারপোজ আমরা বিভিন্ন জায়গায় যখন যাই সো তখন যদি আমাদের এটা এটা দিতে হয় তো তখন আমাদের এটা অ্যাসাইন করে দিতে হবে ফুয়েলের আন্ডারে। তো আমরা এটা ট্রানজাকশন টাইপ এক্সপেন্সই রাখতেছি। ক্যাটাগরিতে আমাদের এখন চার্ট অফ অ্যাকাউন্টে এটা একটা সিলেক্ট করতে হবে যেটা আসলে এখন আমরা কোথায় দিতে চাচ্ছি কোন ক্যাটাগরিতে দিতে চাচ্ছি। এখানে একটু দেখি কি কি আছে। আচ্ছা আমি এটাকে সেলিং এক্সপেন্সের আন্ডার দিয়ে দিলাম। আর যদি এটা আপনার মন মতো না হয় যে আপনি হয়তো একটা চাচ্ছেন ডেডিকেটেড একটা হবে ফুয়েল এক্সপেন্সের জন্য তো সেক্ষেত্রে আপনার যে এখান থেকে সিলেক্ট করতে হবে নট নেসেসারি, আপনি অ্যাড নিউ অপশনে গিয়েও একটা নতুন চার্ট অফ অ্যাকাউন্ট আপনার এখানে অ্যাড করে নিতে পারেন। ঠিক আছে, এখান থেকেও আপনি একটা নতুন অ্যাকাউন্ট এখানে অ্যাড করে নিতে পারেন। পেই হচ্ছে আমাদের এখানে আমরা এখানে স্পেসিফিক কোনো পেই হতে বলতেছি না কারণ পেই ডিফারেন্ট হতে পারে। পেয়ে আমার ডিফারেন্ট হতে পারে, ডিফারেন্ট পেট্রোল পাম্প হতে পারে। তো এখানে আমি পেয়ে কিছু দিচ্ছি না, এটা অপশনটা এটা রিকমেন্ডেড বাট ইট ইজ নট কম্পালসরি। ট্যাক্স যদি থাকে তো সেক্ষেত্রে দিব, ঠিক আছে? না থাকলে এটা অপশনাল, এটা না দিলেও সমস্যা নাই। আর অটোমেটিক্যালি কনফার্ম ট্রানজাকশন দিস রুল অ্যাপ্লাইজ টু, তো এখানে একটা অপশন হচ্ছে যে আপনার এই রুলটা যখন সে পাবে কুইকবুকস আপনার ব্যাংক স্টেটমেন্টে এখানে আপনার ডেসক্রিপশনে মোবিল শেল এই জাতীয় কথা আছে এবং সে তখন এটাকে আপনার ট্রাভেল এক্সপেন্সের আন্ডারে সেলিং এক্সপেন্স এটাকে সে ক্যাটাগরি করে দিবে। তো সেই ক্ষেত্রে এখানে যদি অটো অ্যাড এনেবল করা থাকে সো উইথাউট আস্কিং এটা আপনার সে করে ফেলবে, আপনাকে সে জিজ্ঞাসা করবে না। আপনি যখন ট্রানজাকশন গুলো সিস্টেমে ইম্পোর্ট করে দিবেন আপনার কনসেন্ট ছাড়াই সে কিন্তু এটা আপনার সিস্টেমে অটোমেটিক অ্যাড করে ফেলবে। আর যদি এখানে আপনার অটো অ্যাডটা ডিসেবল করে দেন তো সেই ক্ষেত্রে সে আপনাকে রিকমেন্ড দেখাবে যে এখানে এই ধরনের আমরা একটা পাইছিলাম যেখানে আপনার আহ আছে শেল আছে বা মোবিল এই ধরনের কিছু কথা আছে। তো সেই তখন আমাকে একটা রিকমেন্ডেশন দিবে যে এই ধরনের এটা আমি ট্রাভেল এক্সপেন্স বা সেলিং এক্সপেন্স এর মধ্যে অ্যাড করতে চাচ্ছি কিনা। তো সেই ক্ষেত্রে আমার যদি অটো অ্যাডটা ডিসেবল করা থাকে তো এখানে সে অটোমেটিক অ্যাড না করে আমাকে তখন সেটা জিজ্ঞাসা করবে যে আসলে আমি এটা কি অমুক অ্যাকাউন্টে অ্যাড করতে চাচ্ছি কিনা। তো তখন আমার যদি এটা আহ, মনে হয় বা আমার হয়তো ডিফারেন্টও হতে পারে, আমি হয়তো একটা পার্টিকুলার এক্সপেন্সে আছি এবং এটা সেলিং না, এটা হয়তো আমার অ্যাডমিনিস্ট্রেটিভ বা অফিস পারপোজও হতে পারে। তো তখন সেই ক্ষেত্রে আমার যদি এটা ডিসেবল থাকে তো তখন আমি কিন্তু এটা আবার অ্যাসাইন করে নিতে পারবো। আর যদি অটো এটা এনেবল করা থাকে সে আমাকে কিন্তু কিছু জিজ্ঞাসা করবে না, সে অটোমেটিক যখন আমার ট্রানজাকশনটা ইনপুট হবে উইথাউট আস্কিং সে এটা সাথে সাথে ফিল্টারিং করে এটাকে সে ক্যাটাগরিতে নিয়ে যাবে। সো এটা হচ্ছে রিকমেন্ডেড যে আপনার অটোমেটিক্যালি ফ্রম ট্রানজাকশন দিস রুল অ্যাপ্লাইজ টু এটাকে ডিসেবল করে রাখা। কারণ এটা ডিফারেন্ট পারপোজে হতে পারে। আর যদি একেবারে শিওর হন তো সেই ক্ষেত্রে এটাকে এনেবল করে রাখতে পারেন, তো তখন আপনাকে সিস্টেম আর কিছু জিজ্ঞাসা করবে না, সে তখন এটা ওই ইসের মধ্যে কিন্তু অটো অ্যাড করে ফেলবে। তো এটা হচ্ছে আমাদের যদি একটা রুল ক্রিয়েট করতে হয় তো এখান থেকে আমাদের এটা যে অপশন গুলো আছে তার একটা টাইটেল দেওয়া, এটা কোন ধরনের ট্রানজাকশন কোন অ্যাকাউন্টে আমার এটা যাচ্ছে এই ইনফরমেশন গুলো একটা একটা করে দিয়ে সবকিছু এখানে কম্পালসরি না, যেমন আমরা এখানে পেইকে দেইনি, ট্যাক্সের ইনফরমেশনও দেইনি, সো এই ইনফরমেশন গুলো অপশনাল।
আর চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে আমাদের একটা রুল ক্রিয়েট হচ্ছে যেটা ফুয়েল নামে থাকবে, এবং এখানে আমাদের যদি এই রুলটাকে আমরা যদি এটা পজ করে রাখতে চাই, ঠিক আছে, যে এই রুলটা এখন আমি চাচ্ছি না যে এটা অ্যাপটিক থাকুক, বা হয়তো আমি চাচ্ছি যে এটা একটু করে রাখতে, একটু পজ করে রাখতে, তো সেই ক্ষেত্রে আমি চাইলে এটাকে ডিসেবল করে দিতে পারি, ঠিক আছে, যে এটা আর এখন এনাবল থাকবে না, এটা এখন বর্তমানে পজ অবস্থায় থাকবে। আর যদি চাই এটা আমার যদি না লাগে, ঠিক আছে, হয়তো ভবিষ্যতে দেখা গেল যে আমার এটা ঝামেলা করতেছে, বা আমি এটা একটু কনফিউজ হয়ে যাচ্ছি, কারণ আমার বিভিন্ন পারপোজে দেখা যাচ্ছে যে ফুয়েলের এটা লাগতেছে, নট অনলি সেলিং বাট আরো অনেক হয়তো পারপোজ থাকতে পারে। তো সেই ক্ষেত্রে ভবিষ্যতে যদি এই ধরনের কোনো কনফিউজিং স্টেট আসে, তো তখন আমি চাইলে এটাকে ডিলিটও করে দিতে পারি এখান থেকে। তো এটা হচ্ছে আমাদের ব্যাংকের রুল ক্রিয়েট করা, যদি আমরা কোনো অটোমেশন চাই, ঠিক আছে, যে আমাদের একটা ফ্রিকোয়েন্ট ট্রানজাকশন হচ্ছে, যেটা আমাকে ঘন ঘন যখন সিস্টেমে আপলোড করি তখন আমাকে এটা ক্যাটাগরি করে দিতে হচ্ছে। তো ইনস্টেড অফ ডুইং এভরি টাইম, এটা যদি আমার ক্রিয়েট করা থাকে, তো তখন আমাকে সিস্টেম অটোমেটিক যখন আমি আপলোড করব আমার ব্যাংকিং ফিডে, সে তখন ওই ট্রানজাকশন গুলোকে ক্যাটাগরি, যেহেতু আমি অটো এটা ডিসেবল করে দিছি, সেটা করবে না, সে আমাকে রিকমেন্ডেড দেখাবে। আর অটো এডটা এনাবল করে দেওয়া থাকলে সে তখন এটা অটোমেটিক ফিল্টারিং করে ওটা ক্যাটাগরি করে ফেলতো। তো এটাই হচ্ছে আমাদের রুলস, এটা আপনার অটোমেশন একটা প্রক্রিয়া আর কি। তো রাইট অফ ইনভয়েস একটা ব্যাপার, এবং রাইট অফ ইনভয়েসের যে ব্যাপারটা হচ্ছে, আমাদের যদি কোনো কাস্টমার কোনো প্রোডাক্ট বা সার্ভিস পারচেজ করে, সে দেখা যাচ্ছে যে অনেক আগে পারচেজ করছে, এবং এখন পর্যন্ত তার যে পেমেন্টটা করার কথা এটা সে এখনো করতেছে না, একটু না, বেশ অনেক সময় হয়ে গেছে, কাস্টমারের কাছ থেকে আসার আর কোনো সম্ভাবনা নাই, তার কাছ থেকে টাকাটা ফেরত পাওয়ার আর কোনো পসিবিলিটি দেখা যাচ্ছে না, ডলারটা ফেরত পাওয়ার আর কোনো সম্ভাবনা নাই, সে অনেক আগেই আমার এখান থেকে পারচেজ করছে, এবং এখন পর্যন্ত এটা ডিউ হিসেবেই রয়ে গেছে। তো এখন দেখা যাচ্ছে যে এত দূর হয়ে গেছে যে আর কালেকশন করার কোনো সম্ভাবনা নাই, এটা অনেক ওভার ডিউ হয়ে গেছে, অনেক অনেক ওভার ডিউ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে একটা রাইট অফ, যেটা ব্যাড ডেট বলা হয়, সো আমরা এটাকে ব্যাড ডেট হিসেবে কনসিডার করতে পারি। এবং সেই ক্ষেত্রে আমাদের কুইকবুকসে যদি এই ধরনের কোনো ইনভয়েস থাকে যেটা এখন পর্যন্ত ওপেন আছে, যেটা এখন পর্যন্ত কালেকশন হয়নি, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে ব্যাড ডেট হিসেবে রেকর্ড কিভাবে করব, ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের হাউ টু প্রসেস রাইট অফ ইনভয়েসেস। তো এখানে আমাদের যদি ব্যাড ডেট হিসেবে কোনো একটা ইনভয়েসকে ক্যাটাগরি করতে হয়, বা কোনো একটা ওপেন ইনভয়েসকে ওই ইগুতে ব্যাড ডেট হিসেবে আইডেন্টিফাই করতে হয়, এখানে ফার্স্ট অফ অল যেটা জিনিস হচ্ছে যে আমাদের একটা নন ইনভেন্টরি আইটেম অ্যাড করতে হবে। তো আমি সেলস থেকে প্রোডাক্ট এন্ড সার্ভিসে যাচ্ছি, এবং এখানে আমাদের যেটা হচ্ছে যে আমাদের নন ইনভেন্টরি আইটেম হিসেবে আমরা যেরকম ডিসকাউন্ট অন প্রোডাক্ট একটা অ্যাড করছিলাম একটা পার্টিকুলার আইটেমের উপর ডিসকাউন্ট দেওয়ার জন্য, সো এখানে আমরা ব্যাড ডেট হিসেবে একটা নন ইনভেন্টরি আইটেম ক্রিয়েট করব, এবং এটার উপর তখন আমরা ওই ইনভয়েসটা, এক্সিস্টিং যে ইনভয়েসটা আছে, অ্যাডজাস্ট করব। তো আমি নিউতে যাচ্ছি, নিউ থেকে নন ইনভেন্টরিতে যাচ্ছি, নাম দিচ্ছি ব্যাড ডেট, এসকিউ কিছু দিচ্ছি না, নো ক্যাটাগরি, ডেসক্রিপশন থাকলেও সমস্যা নাই। সেলস প্রাইস অর রেট আমি এখানে কিছু মেনশন করতেছি না, আমি এখানে এটা দিয়ে দিই ব্যাড ডেট, ব্যাড ডেট এক্সপেন্স অ্যাকাউন্ট, ট্যাক্সের কোনো ইনফরমেশন আমি এখানে দিচ্ছি না, সেভ এন্ড ক্লোজ। সো এটা হচ্ছে আমাদের একটা নন ইনভেন্টরি আইটেম হিসেবে প্রথমে এটা অ্যাড করা হলো ব্যাড ডেটটাকে, এবং ব্যাড ডেটটা এই যে চলে আসছে। সো এটা হচ্ছে আমাদের যখন একটা ওপেন ইনভয়েস থাকবে এবং কাস্টমার যদি দেখা যাচ্ছে যে পেমেন্ট করার কথা বাট স্টিল এটা পাস ডিউ, ওভার ডিউ হয়ে গেছে, এখন পর্যন্ত তার কোনো সম্ভাবনা নাই। একটু দেখি, আমার দুইটা ওপেন ইনভয়েস দেখা যাচ্ছে, দুইটা ওপেন ইনভয়েস কোনটা, এটা ওভার ডিউ হয়েছে, এটা ওভার ডিউ, এটা ডিউ ডেট কবে ছিল, আচ্ছা এটা ডিউ ডেট ছিল 9 ডিসেম্বর, আচ্ছা 9 ডিসেম্বর, সো আচ্ছা 9 ডিসেম্বর, আচ্ছা
আচ্ছা হইতে পারে 9 ডিসেম্বর, সাথে সাথে আজকে হইলো মাত্র 20 ডিসেম্বর। আচ্ছা আমরা ধরে নিতে পারি, ধরে নিতে এটা তো জার্নাল এন্ট্রি। আচ্ছা সো আমার একটা ইনভয়েস ক্রিয়েট করতে হবে, আমি একটা ইনভয়েস ক্রিয়েট করি। সো ইনভয়েস থেকে আমি একটা ইনভয়েস ক্রিয়েট করব যেটা আপনার অনেক পুরাতন হবে, ঠিক আছে? নট অনলি ডিসেম্বর, কারণ আমি জানুয়ারি এই বছরের শুরুর দিকে একটা ইনভয়েস করছিলাম অ্যাডাম কোকের কাছে, যেটা এখন পর্যন্ত কালেকশন হয়নি। সো আমি এটাকে জানুয়ারি 1 দিচ্ছি। ডিউ ডেট আমার এটা থাকলো, এক্সক্লুসিভ অফ ট্যাক্সি রাখতেছি। এখানে ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট ধরেন আমি তার কাছে 3টা সেল করছিলাম, 3টাই ইয়েসে। ট্যাক্স দিচ্ছি ধরেন সেলস ট্যাক্স $3,520। ঠিক আছে। তো এটার একটা ইনভয়েস ক্রিয়েট করতেছি আমি অ্যাডাম কোকের কাছে, যেটা জানুয়ারি মাসে সেল করা হয়েছে, বাট এখন পর্যন্ত তার কোনো কালেকশন হচ্ছে না। তো আমি এটা অ্যাডাম কোকের যে ইনভয়েসটা ছিল 1009, ইনভয়েস নাম্বার 1009। সো এটাকে আমি এখন অনেক পুরাতন, ঠিক আছে, অনেক পুরাতন দেখতে পাচ্ছেন, ওভারডিউ, এটা ওভারডিউ। একেবারে জানুয়ারি থেকে শুরু করে এখন পর্যন্ত ডিসেম্বর, তো অলমোস্ট 365 ডেজ এখন পর্যন্ত এটা কালেকশন নাই এবং হওয়ার সম্ভাবনাও নাই। সো এখন যদি আমি এটাকে একটা ব্যাড ডেট হিসেবে রেকর্ড করতে চাই অ্যাডাম কোকের কাছে যে ইনভয়েসটা করা হয়েছে, এবং যেহেতু তার কালেকশনের কোনো সম্ভাবনাও নাই, সো আমি এটা একটা ট্যাবে ওপেন করলাম, আর একটা ট্যাবে আমি এটাকে ডুপ্লিকেট করি। সো ডুপ্লিকেট করে এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এটা এখানে থাকতেছি না, আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। এটাকে ক্যান্সেল করে দিয়ে আমি কুইক ক্রিয়েটে যাব। কুইক ক্রিয়েটের আন্ডারে কাস্টমার যে হেডিং আছে তার আন্ডারে ক্রেডিট নোট যে অপশনটা আছে এখানে আসবো। সো এখানে ক্রেডিট নোট অপশনটা ওপেন করে আমার কাস্টমার ছিল অ্যাডাম কোক, তো সিস্টেম তো সাথে সাথে ধরে ফেলছে একটা। তো আমার এটা আমি এটা করে দিলাম, সাইডে পাঠিয়ে দিলাম। ক্রেডিট নোট ডেট হচ্ছে ধরেন আমি এটা জানুয়ারিতে করতেছি না, আমি ধরেন এটা ডিসেম্বরের আজকের ডেটেই করতেছি। অনেক অপেক্ষা করা হয়েছে, তো ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত ওয়েট করে দেখলাম যে এখনো সে কালেকশন আমার হচ্ছে না। সো এটাকে এখন আমি ক্রেডিট করে দিচ্ছি। সো এটা আমার কি ছিল, ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট ছিল। সো এখানে আমি যেটা করব, এখানে আমি ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট নিব না, এখানে আমার যে ব্যাড ডেট যে নন ইনভেন্টরি আইটেমটা ছিল সেটা নিব। এবং এখানে ডেসক্রিপশন না কোয়ান্টিটির জায়গায় আমি যেটা দিব সেটা হচ্ছে আমার এখানে যে অ্যামাউন্টটা ছিল, কোয়ান্টিটি হবে আমার এখানে 1, আর রেটের জায়গায় আমার এখানে যে অ্যামাউন্টটা ছিল 2400, সেটা আমি এখানে দিব 2400। এবং এখানে আমার ট্যাক্সটা যেটা ছিল সেলস ট্যাক্স, তো সেলস ট্যাক্স আমি এখানে দিলাম। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে আমার এখানে এটা ব্যাড ডেটটা আমি করতেছি আপনার অ্যাডাম কোকের কাছে, এবং এখানে আমার যেটা হচ্ছে ইনভয়েসটা ওপেন ছিল অ্যাডাম কোকের কাছে $2,520। সো এখানে হয়তো হতে পারে যে আপনার অনেকগুলো আইটেম থাকতে পারে, ঠিক আছে? দেখা যাচ্ছে যে আমি হয়তো তার কাছে আপনার লাইফ সেভিং ইকুইপমেন্টও সেল করতে পারি, তারপর মেডিকেল ইকুইপমেন্টও সেল করতে পারি, আবার হয়তো হ্যান্ড জেলও সেল করতে পারি। সো আমার হয়তো 6-7টা আইটেম থাকতে পারে। সো আপনাকে যদি এটা ব্যাড ডেট করতে হয় তো প্রতিটা কিন্তু আপনার এই আইটেম টেবিল অ্যাড করার কোনো প্রয়োজন নেই, আপনি খালি একটাই অ্যাড করবেন which is your bad debt এবং এখানে আপনার কোয়ান্টিটি ঘরে এটাকে 1 করে ফেলবেন। আপনার 6টা 7টা 10টা বা একটা জয়টা আইটেমই থাকুক না কেন, আমার হয়তো একটা ছিল, সো আমি হয়তো চিন্তা করতে পারেন যে এই কারণে একটা দিছি, বাট নট, আপনার এখানে যদি 7-8টা আইটেমও থাকে তো তাই সেখানেও কিন্তু আপনারা কোয়ান্টিটি 1ই দিবেন। আর এখানে যেটা হচ্ছে যে র্যাট হচ্ছে আমাদের 2400, এটা হচ্ছে আমাদের এখানে টোটাল $2400, এবং এখানে সেলস ট্যাক্স হচ্ছে আমাদের 5%, সো হুইচ ইজ টোটাল $2520। সো আমি এটাকে সেভ এন্ড ক্লোজ করি। স্যার নন ইনভেন্টরিতে কি কোয়ান্টিটি হয়? দাঁড়ান একটু পরে আসতেছি, আমার কাছে আপনার কাছে একটু পরে আসতেছি। তো এখানে আমি অল সেলসে যদি আসি, সো অল সেলসে আসলে আমার এটা তো ছোটখাটো কেন, ও আচ্ছা এটা ফিল্টারিং করছে, ওরা শুধু ওপেনটা রাখছে।
আচ্ছা, সো এখানে যদি আমি আসি তো এখানে আমার ইনভয়েস নাম্বার 1009 আচ্ছা হ্যাঁ, তো এটা আমার আসছে। সো আমি এখন এখানে যেটা করব রিসিভ পেমেন্ট অপশনটাতে যাব, এবং রিসিভ পেমেন্ট অপশনটা এটা হচ্ছে আমার ইনভয়েসের ওখান থেকে আসা। সো ইনভয়েস 1009 এবং ওখানে যদি আমি ক্লিক করি তো এখানে আমার যেটা হচ্ছে কাস্টমার হচ্ছে অ্যারামকো, পেমেন্ট ডেট আজকের ডেটই রাখতেছি 20 ডিসেম্বর, ডিপোজিট টু ওয়েলস ফার্গো চেকিং। সো এখানে কি ডিপোজিট করব, কারণ অ্যামাউন্ট রিসিপ্টটা দেখেন জিরো, ঠিক আছে, এটা কিন্তু আর ওই 2000 কত 520 কিন্তু আর থাকতেছে না, এটা কিন্তু জিরো হয়ে গেছে। সো এখানে একটু নিচের দিকে আসলে এখানে দেখেন আমাদের যে ইনভয়েসটা ছিল, দ্যাট ইজ আওয়ার আউটস্ট্যান্ডিং ট্রানজেকশন, $2520, আর একটু নিচের দিকে আসলে এটা হচ্ছে আমাদের ক্রেডিটটা। সো এখানে আমাদের ক্রেডিটটা যেটা হচ্ছে একটু আগে ক্রিয়েট করা, সো দুইটা আমাদের, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে আমাদের মাইনাস, যে এটাকে আমরা সেলস রিটার্ন মানে ক্রেডিট নোটের আন্ডারে করে ফেলছি। তো প্লাস মাইনাস করে যেটা হচ্ছে যে এখানে আমার আর কিছু থাকতেছে না, এটা আমার জিরো হয়ে যাচ্ছে, কোনো অ্যামাউন্ট আর রিসিভ হচ্ছে না, হুইচ ইজ ইওর ব্যাড ডেট। সো এখানে আমরা এটাকে, আর যদিও এখানে বলতেছি ডিপোজিট টু মাই ব্যাংক অ্যাকাউন্ট, বাট আসলে এখানে কোনো কিছুই ডিপোজিট হবে না, এটা আমার টোটাল অ্যামাউন্ট রিসিভড হবে আমার একেবারে জিরো, টোটালি জিরো। সো এটা হচ্ছে আমাদের এখানে দুইটা সিলেক্ট অটোমেটিক করাই থাকবে, আর অনেক সময় সিস্টেম বাগের কারণে হয়তো নাও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে যদি দেখেন যে এখানে আমার এটা আনমার্ক করা আছে, যেমন আমি যদি এটা আনমার্ক করে দেই তো এখানে দেখা যাচ্ছে যে আমার রিসিট হচ্ছে 2520। সো এরকম হতে পারে, তো সেই ক্ষেত্রে যদি দেখেন যে আমার এটা ব্যাড ডেট হিসেবে আমি এটাকে রেকর্ড করতে যাচ্ছি, তো তখন আপনার এখানে এটাকে অবশ্যই সিলেক্ট করে দিবেন, এবং এটাকে সিলেক্ট করে দিলে যেটা হচ্ছে তখন আবার এটা জিরো হয়ে যাবে, ব্যাক টু জিরো, যে আপনার আসলে কোনো রিসিভ হচ্ছে না, আপনার টোটাল জিনিসটাই ব্যাড ডেট হিসেবে রেকর্ড হচ্ছে। সো এটাকে এখন আমরা ব্যাড ডেট হিসেবে করলাম। সো এখন যদি আমি একটু চার্ট অফ অ্যাকাউন্টে যাই, চার্ট অফ অ্যাকাউন্টে আমার ব্যাড ডেট যে অ্যাকাউন্টটা আছে এখানে একটু ঢুকলে আমরা এটা দেখতে পারবো যে 2520 এটা আমাদের টোটালি ব্যাড ডেট হিসেবে রেকর্ড হয়ে গেছে, ব্যাড ডেট এক্সপেন্স। তো এটা হচ্ছে আমাদের যদি কোনো ইনভয়েস যদি রাইট অফ করতে হয় তো এখানে আমরা এটাকে এভাবে করব। হ্যাঁ বলেন, আপনার কার জানি কি কোয়েশ্চেন ছিল বলেন। না স্যার, ঠিক আছে, বুঝছি ব্যাপারটা, লাগবে না। আচ্ছা ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল। বলেন। আচ্ছা, ব্যাড ডেটে ওইখানে আমরা কোয়ান্টিটি দিয়েছি একটা, হ্যাঁ, আমার যদি একাধিক আইটেম থাকে সেক্ষেত্রে আমি ওই রেটের জায়গায় শুধুমাত্র টোটাল অ্যামাউন্টটা বসাই দিলেই তো হয়ে গেল আমার, তাই না? হ্যাঁ, কোয়ান্টিটি 1 দিতে হবে, ঠিক হ্যাঁ, আছে, আর কোয়ান্টিটি রেটের ওয়ান দিয়ে জায়গায় আপনি রেটের টোটাল অ্যামাউন্ট বলতে সাব টোটালটা দিবেন, টোটাল সাব টোটালটা দিবেন, আর টোটাল ইয়ার ট্যাক্সের ঘরে ট্যাক্সটা দিবেন, ঠিক আছে। অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, হুম। আচ্ছা ভাই, ঠিক আছে। স্যার 2520 এর জায়গায় 2400 দেখাচ্ছে কি জন্য? এটা হচ্ছে আমার উইথাউট ট্যাক্স, আমার তো ট্যাক্স এক্সক্লুসিভ, ট্যাক্স আছে না। ও জি স্যার। স্যার একটা প্রশ্ন ছিল, বলেন। যদি ডাউটফুল ডেপ থাকে সেক্ষেত্রে কি করব আমরা? ডাউটফুল মানে এটা তো শুধু যদি মানে থাকে সেই ক্ষেত্রে আপনি একটা অ্যালাউন্স রাখতে পারেন, ঠিক আছে, অ্যালাউন্স ফর ব্যাড ডেট রাখতে পারেন, ঠিক আছে। ওটা কিভাবে, ওই কাজটা কিভাবে করব? সেটা আপনি জার্নাল এন্ট্রি দিয়ে করবেন, ঠিক আছে, জার্নাল এন্ট্রি দিয়ে আপনি অ্যালাউন্স ফর ব্যাড ডেট আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওখানে আপনি ওই অ্যামাউন্টটা পার্টিকুলার অ্যামাউন্টটা দিয়ে দিতে পারেন, যে এটা অ্যালাউন্সটা রাখতেছি, এটা অলরেডি ক্রিয়েট করেই আছে। ওকে, এই যে এটা, সেটা আপনি জার্নাল এন্ট্রি দিয়ে সিস্টেমে ওটা দেখাইতে পারেন। তো হাউ টু ডু কুইকবুকস ক্লিন আপ। সো কুইকবুকস ক্লিন আপের যে ব্যাপারটা, কুইকবুকস যদি আপনাদের ক্লিন আপ করতে হয় সেই ক্ষেত্রে যেটা করবেন, যে কুইকবুক ক্লিন আপটা আমরা কেন করব, যে কুইকবুকস এর আমার অ্যাকাউন্টটা অনেক পুরাতন হয়ে গেছে, বা আমার হয়তো অনেকগুলো অ্যাকাউন্ট হয়ে গেছে এবং আমার এতগুলো অ্যাকাউন্ট রাখার হয়তো আর প্রয়োজন নাই, ঠিক আছে, হয়তো আমার অনেকগুলো অ্যাকাউন্ট হয়ে গেছে, জিনিসটা অনেক টাইট কনজেস্টেড, অনেক হয়ে গেছে। আচ্ছা, আমার যদি এই ধরনের কোনো ইস্যু থাকে যে আমার কোম্পানি অ্যাকাউন্ট অনেক বেশি হয়ে গেছে, আসলে এত রাখার কোনো প্রয়োজন নেই, এটা একটু কমানোর দরকার, কোম্পানি আমার কুইকবুকসে যেটা আছে
তো সেই ক্ষেত্রে আমরা কুইকবুকস এর একটা প্রসিডিওর আছে যেটার মাধ্যমে আমরা আমাদের যে কোম্পানি অ্যাকাউন্ট গুলা সেগুলো আমরা ডিলিট করে দিতে পারি। তো সেই ক্ষেত্রে যে ইটা প্রসিডিওরটা তো সেই ক্ষেত্রে যে প্রসিডিউরটা সেটা হচ্ছে যে আমাদের কুইকবুকস এর যে ড্যাশবোর্ড আছে, সো ড্যাশবোর্ডে এসে এখানে একটা লিংক দিয়ে দিতে হবে। ঠিক আছে, ড্যাশবোর্ডে এসে এখানে একটা লিংক দিয়ে দিতে হবে যেটা হচ্ছে পার্জ কোম্পানি। সো আমি শুধুমাত্র এটাকেই কপি করতেছি। সো এখানে আমি এটাকে এখন পেস্ট করব, ডাবল স্ল্যাশ হয়ে গেছে, একটা করলেই হবে। সো এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। অবশ্যই আপনাকে ড্যাশবোর্ডে আসতে হবে এবং ড্যাশবোর্ডে এসে আপনার পার্জ কোম্পানি ঠিক আছে, স্ল্যাশ দিয়ে একটা পার্জ কোম্পানি যেটা সেটা আহ, যদি আমি অ্যাটাচ করে দিই এবং তারপর যদি আমি এটাকে এন্টার করি, সো আমাকে সে একটা ডিফারেন্ট একটা জায়গায় নিয়ে যাবে, একটা লোকেশনে নিয়ে যাবে এবং সেখানে আমাকে সে একটা সামারি দিবে যে এই যে অ্যাকাউন্টটা আমি এখন ডান্ডা হেলথ এলএলসি 133 যেটা আমি এখন পার্জ করে দিয়ে দিতে যাচ্ছি। পার্জ মিন্স আপনার করে দেওয়া, একেবারে শেষ করে দেওয়া। তো এখানে আমার যদি একেবারে আমি এটাকে ডিলিট করে দিতে চাই, তো সেই ক্ষেত্রে আমার কি মানে সামারি কি কি আছে, কতগুলা কন্ট্যাক্ট আছে, কতগুলো অ্যাকাউন্ট আছে তার একটা লিস্ট আমাকে সে প্রোভাইড করবে এবং সে আমাকে যেটা বলতেছে যে অলসো প্লিজ নোট ওয়ান্স ইউ স্টার্ট ওয়াইপিং দিস কোম্পানি দেয়ার ইজ নো আন্ডো when the wipe is complete you will be able to start over with new accounts. You have 90 days to wipe a company. Once it's created you have 65 days left. সো এখানে যেটা বলা হচ্ছে যে আমার যদি একবার এটাকে করা শুরু করি, যদি এটাকে আমি ডিলিট করে ফেলি, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু ইরিভার্সেবল। দ্যাট মিন্স এটা কিন্তু আসলে আপনার আন্ডো করা যাবে না, এটাকে আবার পিছনের দিকে আনা যাবে না, দ্যাট ইজ ডান। সো এটা হচ্ছে আমাদের যদি এটা আমি রাজি হই এবং এখানে যদি আমার সবকিছু ওকে থাকে, যে আমি হয়তো দেখতেছি আমার অনেক কোম্পানি অ্যাকাউন্ট হয়ে গেছে, এত আমার দরকার নাই, তো সেই ক্ষেত্রে আমি এই যে এখানে যে ফিল্ডটা আছে এখানে আমি ইয়েস টাইপ করে এটা ওকে করলে আমার ইনফরমেশনটা, আমার যত কিছু আছে এই কোম্পানি অ্যাকাউন্টে যত ধরনের ইনফরমেশন আছে সবগুলা কিন্তু আমার ডিলিট হয়ে যাবে, ইনক্লুডিং দিস কোম্পানি অ্যাকাউন্ট, এটাও আমার ডিলিট হয়ে যাবে। সো এটা হচ্ছে আমরা যদি কুইকবুকস কোম্পানি অ্যাকাউন্ট ডিলিট করে দিতে চাই, সো এভাবে আমরা করতে পারি, যেটাকে আমরা পার্জ বলতেছি। বাট এখানে আপনাদের মার্কেট প্লেসে দেখা যাবে যে অনেকে হয়তো বলবে যে ক্লিন আপ আমাকে আমার কুইকবুকস অ্যাকাউন্টটা ক্লিন আপ করে দিতে হবে, এবং এটার উপর কাজও আছে বেশ ভালো। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আবার তাদের কোম্পানি অ্যাকাউন্ট কিন্তু ডিলিট করে দেন না। ঠিক আছে, ওইখানে ক্লিন আপের কনসেপ্টটা একটু ডিফারেন্ট। ওখানে ক্লিন আপের কনসেপ্টটা যেটা সাধারণত আপনার বোঝানো হয় সেটা হচ্ছে যে আপনার তার কুইকবুকস অ্যাকাউন্টটা একটা খুব খারাপ অবস্থায় আছে, তার যেটা রিকনসিলিয়েশন হওয়ার কথা বা তার যেগুলো কালেকশন হওয়ার কথা বা তার এই ধরনের আউটস্ট্যান্ডিং যে সমস্ত ডেট আছে তার হয়তো এগুলো পেডও হয়ে গেছে, বাট সিস্টেমে হয়তো এটা শো করতেছে না বা এটা রেকর্ড হয় নাই। মানে আপনাকে তখন জিনিসটা করতে হবে, একেবারে লাইনে নিয়ে আসতে হবে আর রিয়েলিটির সাথে। তো সেই ক্ষেত্রে আমাদের মার্কেট প্লেসে দেখা যাচ্ছে যে ক্লিন আপ যদি বলে, তো ওখানে ক্লিন আপের কনসেপ্টটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটাকে ভালো করা। অ্যাকাউন্টটা এখন হয়তো অনেক খারাপ অবস্থায় আছে, খারাপ বলতে এখানে ক্লায়েন্ট উল্টাপাল্টা অনেক কিছু করছে হয়তো একা একা এবং করে সে এটার একটা ভয়াবহ অবস্থা করছে এবং এখানে আপনাকে একজন রিস্কুয়ারের ভূমিকায় আসতে হবে এবং এটা জিনিসটা তখন আপনাকে ডায়াগনোসিস করে সবকিছু ঠিক করতে হবে। তো সেই ক্ষেত্রে মার্কেট প্লেসের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে ক্লিন আপ বলতে কিন্তু আপনার জিনিসটাকে এইভাবে পার্জ করা বোঝায় না। ঠিক আছে, মার্কেট প্লেসে আপনার ক্লিন আপ বলতে বোঝানো হয় যে অ্যাকাউন্টটাকে করা, একেবারে ফ্রেশ অবস্থায় নিয়ে আসা। স্যার আমি অ্যাকাউন্টে যদি পার্শিয়াল কিছু চেঞ্জ করতে চাই বা ডিলিট করতে চাই এটা সম্ভব নাকি পুরো অ্যাকাউন্টটাই করতে হবে? আপনি যদি পার্শিয়ালি কিছু করতে চান এটা করতে পারবেন,
ঠিক আছে, ওটা করতে পারবেন। আর ওখানে দেখলাম টোটাল ইয়েস লেখা শুধু অপশন। হ্যাঁ, এটা আপনি এভাবে করলে শুধু টোটালি করতে হবে। আর যদি পার্শিয়ালি করতে চান তো আপনাকে তখন ওই যদি কোনো ইনভয়েস থাকে, আমার হয়তো কোনো ইনভয়েস ডিলিট করা দরকার, বা আমার হয়তো কোনো এক্সপেন্স ডিলিট করা দরকার, বা আমার হয়তো পার্টিকুলার কোনো একজন কাস্টমারকে ডিলিট করা দরকার, ইনস্টেড অফ ডিলিটিং এভরিথিং, তো ওগুলো আপনি একটা 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 করে করতে পারবেন। তো হাউ টু ডু প্রজেক্টস ইন কুইকবুকস অনলাইন। তো এখন যদি আমরা আসি, তো একটু আগে একজন প্রশ্ন করছিল যে আমাদের এখানে যদি এ ধরনের একটা প্রজেক্ট থাকে, একটা যদি জব বেসড অ্যাক্টিভিটি হয়, যে আমাদের একটা এই ধরনের একটা কাজ আছে যেটা আমরা 5 লাখ বা ডলার, ধরেন $5 লাখ একটা প্রজেক্ট নিলাম এবং এখানে আমাদের অনেক কাজ আছে। সো এইখানে যদি আমি এটাকে সিস্টেমেটিক ওয়েতে ট্র্যাক করতে চাই যে আমার আসলে এটা কি পরিমাণ এক্সপেন্স হচ্ছে এবং কতটুকু আমার ইনভয়েস হচ্ছে এটসেট্রা, তো সেই ক্ষেত্রে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারি কুইকবুকসে এবং সেটাকে আমি প্রজেক্টের আন্ডারে ক্লাসিফাই করতে পারি, এবং ওই বা প্রজেক্টে ক্লাসিফাই করলে কি লাভ বা প্রজেক্ট করলে কি লাভ, সেটা হচ্ছে প্রজেক্ট যদি আপনি করেন তো এটা হচ্ছে একটা জব বেসড অ্যাক্টিভিটি। আপনি প্রজেক্ট করলে জিনিসটা ট্র্যাক করতে পারবেন যে এই পার্টিকুলার জবে আমার কি পরিমাণ রেভিনিউ হচ্ছে, বা আমি এখন পর্যন্ত কতটুকু বিল করছি, কতটুকু আমি এক্সপেন্স করছি। তো আপনি এখানে কুইকবুকস এর একটা কোম্পানি অ্যাকাউন্টে দেখা যাচ্ছে যে আপনার অনেক ইনফরমেশন আছে, হিউজ ইনফরমেশন, ঠিক আছে, এখানে আপনার সবকিছু আছে, সব ইনভয়েস আছে, অনেক বিল আছে। হ্যাঁ, তো আপনি হয়তো জিনিসটা ওভাবে ফিল্টার করতে পারবেন না, বা ফিল্টার করা গেলেও ইট উইল বি টাইম কনজিউমিং। ঠিক আছে, জিনিসটা আপনাকে বাইর করতে হবে, সো ইট উইল টেক টাইম। কিন্তু যদি আপনার প্রজেক্ট করা থাকে, ওই পার্টিকুলার জবটাকে যদি আপনি প্রজেক্টের আন্ডারে ক্যাটাগরি করে ফেলেন, তো আপনি তখন সেখানে শুধুমাত্র ওই প্রজেক্টের প্রোগ্রেসটাই দেখতে পারবেন, ওই প্রজেক্ট রিলেটেড ট্রানজাকশন গুলাই দেখতে পারবেন, এবং ওই প্রজেক্ট রিলেটেড রিপোর্টই খালি দেখতে পারবেন। একটা ডেডিকেটেড একটা তারা আপনাকে স্পেস দিয়ে দিবে যেখানে আপনি প্রজেক্ট রিলেটেড আপনার বিভিন্ন ইনফরমেশন গুলা আপনি ওখান থেকে সেগমেন্ট আকারে পাবেন, যেটা আপনার জেনারেল ওভারঅল ট্রানজাকশনের সাথে এটা মিক্সড আপ হবে না। ঠিক আছে, এটা একটা সেগমেন্ট আকারে থাকবে যেটা আপনার টোটালি সেপারেট ভাবে থাকবে। তো সেই ক্ষেত্রে এই ধরনের জব বেসড কোনো অ্যাক্টিভিটি যেটা আপনি যদি ট্র্যাক করতে চান, সেটা আপনি প্রজেক্টের আন্ডারে ক্যাটাগরি করে আপনি এটাকে রান করলে ইউ উইল গেট অ্যান এক্সক্লুসিভ পিকচার অ্যাবাউট ইউর হোল প্রজেক্ট, অ্যাবাউট হাউ মাচ ইউ আর মেকিং, হাউ মাচ ইউ আর স্পেন্ডিং, এই ধরনের বিভিন্ন ইনফরমেশন আপনি এখান থেকে খুব সহজে ক্যাপচার করতে পারবেন। মূলত এই কারণেই প্রজেক্টটা করা হয়ে থাকে। তো যদি প্রজেক্ট করতে হয় তো আমার যেটা করতে হবে সেটা হচ্ছে, আমার যদি এখন নেভিগেশন প্যানেলে আসি, বা আমি যদি কুইক ক্রিয়েটে যাই, বা আমি যদি গিয়ার আইকনে যাই, মানে আমি যেখানেই যাই না কেন আমার কিন্তু প্রজেক্টের, ভাইয়া, বলেন। হ্যালো। হ্যাঁ, বলেন। ভাই, আমি এখানে জাস্ট আমি কোশ্চেনটা করছিলাম, আমি এখানে আরেকটু জিনিস অ্যাড করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমার ভাইয়া প্রজেক্ট যদি 4-5টা প্রজেক্ট থাকবে বা এবং এর সাথে আরো অফিসিয়াল এক্সপেন্স আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ যে কস্ট গুলা, আমি সবকিছুই মানে একটা মানে কোম্পানি একটা, বাট আমার প্রজেক্ট অনেকগুলো, এবং সাথে আমার অফিসিয়াল যে এক্সপেন্স সেটাও আমি ইনক্লুড করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে মানে আসলে একসাথে করা যাবে কিনা? এখানে আপনার অফিসিয়াল যে এক্সপেন্সটা আছে ওইটা আপনি প্রজেক্টের আন্ডারে যদি করতে চান করতে পারেন, তবে এটা ডেডিকেটেড, ওইটা করতে হবে। কারণ মানে জিনিসটা তো দেখা যাচ্ছে যে আমার অফিসিয়াল এক্সপেন্স হলে জিনিসটা তো আমার সব জেনারেল থাকে। তো ওটাকে যদি আপনি ফিল্টার করতে পারেন, করে যদি আপনি ওই একটা পার্টিকুলার প্রজেক্টে অ্যাসাইন করতে পারেন, দ্যাটস ওকে, এটা করা যাবে। আর মানে যদি আমাদের আপনার ভাইয়া, 4-5টা প্রজেক্ট থাকে, তো সেই ক্ষেত্রে আপনার একটা প্রজেক্টে কি আমার করা যাবে, আরো কি করা যাবে না, আপনি আরো করতে পারবেন। ঠিক আছে, একটা কোম্পানি অ্যাকাউন্টের আন্ডারে আপনি 4-5টা অনেকগুলো প্রজেক্ট অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। এবং আরো একটা বিষয় হচ্ছে কি, যে আমি 4-5টা প্রজেক্ট একসাথে অ্যাড করতে পারলাম, সেটা ঠিক আছে, এবং আমার যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে কস্ট গুলো, অফিসিয়াল যে কস্ট গুলা, সেই কস্ট গুলো আমি প্রত্যেকটা প্রজেক্টের থেকে মানে পার্সিয়ালি আমি কস্টটা কিছু দেখাবো আর কি, হুম, হুম, যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ যে কস্ট সেটা তো সব হুম, প্রজেক্ট থেকেই যাবে। হুম, এইগুলো। সেটাই বললাম, আপনি যদি ওটা ফিল্টারিং করতে পারেন, করে ওটা আপনি অ্যাড করে দিতে পারবেন।
তো এখানে ভাই, আমার যদি প্রজেক্টের এখানে যদি দেখি যেটা বলতেছিলাম যে এখানে অপশনটা কিন্তু আমার নেভিগেশন প্যানেলে নাই। নেভিগেশন প্যানেলে এটা দেখা যাচ্ছে না। কুইক ক্রিয়েটে যদি যাই, সো কুইক ক্রিয়েটেও এটা নাই, কুইক ক্রিয়েটে নাই, আর গিয়ার আইকনে তো গেলাম, ওখানেও নাই। সো এখানে তাহলে প্রজেক্টের অপশনটা আমার কোথায়? সো প্রজেক্টটা আমরা যখন সেটিংস এ ছিলাম, আমাদের ওখানে একটা অপশন ছিল অ্যাডভান্স ক্যাটাগরিতে আপনার প্রজেক্টটা আমরা করতে চাই কিনা, সেটা কিন্তু আমরা ইনিশিয়ালি ডিসেবল করে রাখছিলাম। সো এটা যেহেতু ইনিশিয়ালি ডিসেবল করা ছিল, সো ইন দ্যাট কেস আমাদের এখানে কিন্তু ওই অপশনটা অ্যাভেলেবল না এবং আমরা আসলে দেখতেও পাচ্ছি না। তো এটাকে আমাদের এনেবল করতে হবে, যেটা আমি এখন করতেছি। আমি অ্যাডভান্সে আসলাম এবং এখানে আমার প্রজেক্ট অপশনটা অর্গানাইজ অল জব রিলেটেড অ্যাক্টিভিটি ইন ওয়ান প্লেস, যেটা হচ্ছে আমি যদি জব বেস কোনো অ্যাক্টিভিটি সিস্টেমে ট্র্যাক করতে চাই, তো সেই ক্ষেত্রে এটা আমি এখন আমি এটাকে এনেবল করে দিচ্ছি। এনেবল করে সেভ, ডান। সো এখন যদি আমি এটাকে ফাইনালি এনেবল করে ডান করে দেই, ডান তো করলামই, আবার ডান করতে হবে। আচ্ছা, সো আবার ডান করলাম এবং এখানে যদি আবার নেভিগেশন প্যানেলে আসি, সো নেভিগেশন প্যানেলে দেখেন বাম দিকে আমার প্রজেক্ট অপশনটা কিন্তু চলে আসছে এবং এখানে আমার এটা এখন দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন আমার কিন্তু এটা চলে আসছে। তো আমি এখন এখানে যাচ্ছি প্রজেক্টের ভিতর, এবং এটা হচ্ছে আমার অল জব রিলেটেড অ্যাক্টিভিটি। যদি আমি একটা জব বেস কোনো অ্যাক্টিভিটি ট্র্যাক করতে চাই, তো সেই ক্ষেত্রে আমাকে ফার্স্ট অফ অল আমাকে সিস্টেমে এটা রেজিস্টার করতে হবে কুইকবুকসে, এটা আসলে কি, এটা কাকে করা হচ্ছে, আমার এখানে কাস্টমারকে। সো এই ইনফরমেশন গুলো আগে আমাকে দিয়ে একটা প্রজেক্ট আমার কুইকবুকসে রেজিস্টার করতে হবে। এবং ইনিশিয়ালি আমাকে তারা একটা ইন্ট্রোডাকশন দিচ্ছে যে এটা কি জিনিস, এখানে প্রজেক্ট করলে কি লাভ, ঠিক আছে, বিভিন্ন ইনফরমেশন আমাকে দিচ্ছে। এখানে একটা ভিডিও আছে, সো ভিডিও দেখতে পারেন। ভিডিও দেখলে আসলে এখানে তাদের রিসোর্সটা খুব হাইলি রিসোর্স, সো দেখতে গেলে দেখতে পারেন। আমি এখানে যেটা করতেছি, স্টার্ট এ প্রজেক্টে যাচ্ছি এবং এখানে আমাকে যেটা হচ্ছে একটা প্রজেক্ট অ্যাড করতে হলে আমাকে যেটা করতে হবে তার নামটা দিতে হবে। ধরেন আমি নাম দিলাম কনস্ট্রাক্টিং সুইমিং পুল। আচ্ছা, আমার ব্যবসাটা তো হেলথ কেয়ার, সো কেমন জানি হয়ে যাচ্ছে ব্যাপারটা। আচ্ছা, ধরেন আমি ভেন্টিলেশন সাপোর্ট দিই। ভেন্টিলেশন সাপোর্ট একটা প্রজেক্ট নিচ্ছি, ভেন্টিলেশন সাপোর্ট। কাস্টমার, ধরেন আমি এখানে কাস্টমার কাকে নিব, কাস্টমার নিচ্ছি, ধরেন আমার এখানে যে আছে, ধরেন আমি ফ্যাসল আপডনকে নিচ্ছি। কাস্টমার ফ্যাসল আপডন, এবং এটা লাল হয়ে গেল কেন, কি সমস্যা? আচ্ছা, ঠিক আছে। তো এখানে তারপর নোটসে আমার যেটা হচ্ছে, যদি কোনো ডেসক্রিপশন থাকে এই পার্টিকুলার প্রজেক্ট রিলেটেড, আমি যদি এখানে মেনশন করতে চাই যে আমার আসলে এখানে কি করতে হবে, হোয়াট আর দ্য ডুজ, এবং এখানে কোনো আপনার ডিড আছে কিনা, বা তার ক্রাইটেরিয়া গুলা কি কি, তার অ্যামাউন্ট কত, আমার চুক্তির যদি কিছু থাকে, তো বিভিন্ন ইনফরমেশন চাইলে আপনি এটা এখানে নোটস এর আন্ডারে, ডেসক্রিপশনের আন্ডারে দিয়ে দিতে পারেন। আর না হলে সমস্যা নাই, দিস ইজ অপশনাল, আপনার নোটস না দিলেও সমস্যা নেই, বাট প্রজেক্ট নেম, ঠিক আছে, এবং কাস্টমার, ঠিক আছে, এই দুইটা জিনিস কিন্তু আপনাকে অবশ্যই অ্যাড করে দিতে হবে। সো এই দুইটা জিনিস অ্যাড করে দিয়ে আমি আর নোটস কিছু দিচ্ছি না, আমি এটাকে সেভ করে দিই। সো এখন আমার প্রজেক্টটা সেট হয়ে গেছে। এখন তারা আমাকে একটা কুইক একটা ট্যুর দিবে। সো আমি এটাকে ক্যান্সেল করে দিলাম এবং এটা হচ্ছে আমার অল প্রজেক্টস এর আন্ডারে, যেটা বলছিলাম যে আপনি চাইলে কিন্তু আরো প্রজেক্ট এখানে অ্যাড করতে পারবেন, নট অনলি ওয়ান। আর এখানে আপনার যদি আরো অনেক প্রজেক্ট থাকে, তো সেই ক্ষেত্রে ওটা আপনার এখানে লিস্টে তারা সিস্টেমে এটা শো করবে এবং তখন আপনি এটা ৪-৫টা প্রজেক্ট একসাথে রান করলে এখান থেকে আপনি একটা সিলেক্ট করতে পারবেন অল প্রজেক্টস এর আন্ডারে। এবং এটা হচ্ছে বর্তমানে রানিং প্রজেক্ট হুইচ ইজ ইওর ভেন্টিলেশন সাপোর্ট, যেটা আমার ফ্যাসল আপডনকে দেওয়া হচ্ছে, হু ইজ মাই কাস্টমার, এবং এটা ইন প্রোগ্রেস। আর এখানে আরো কিছু অপশন আছে, যেমন ধরেন এটা যদি আমার শেষ হয়ে যায়, সো আমি এটাকে কমপ্লিটেড করে দিলে ইট উইল বি মার্কড অ্যাজ ওভার। আর যদি আমি এটাকে
ক্যান্সেল করে দেই যে আমার মাঝপথে সেটা বাতিল হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমি এটাকে ক্যান্সেলও মার্ক করে দিতে পারি। এটা হচ্ছে আমার নোটস। যদি ওই নোটসটা প্রথম দিকে যে নোটসটা রাখছিলাম সেটা এমটি ছিল, বাট এখন যদি কোনো ডেসক্রিপশন অ্যাড করতে চাই করতে পারবো। এটা হচ্ছে আমার ফেভারিট। সো যদি এই প্রজেক্টটা আমার যদি মাল্টিপল প্রজেক্ট থাকে এবং এর মধ্যে যদি এটা প্রায়োরিটি পায়, তো সেই ক্ষেত্রে আমি এটাকে পিন করে দিতে পারি। এডিট, সো এডিট হচ্ছে আমার বিভিন্ন ইনফরমেশন যেটা একটু আগে দেওয়া হয়েছে, এই ইনফরমেশন গুলো যদি এডিট করতে হয় so আমি করতে পারবো, বাট আমার কাস্টমার আর এডিট করা যাবে না, তাকে কিন্তু ডান, তাকে অ্যাড করা হয়ে গেছে। সো এটা ইরিভার্সিবল, এটা আর আপনার চেঞ্জ করার কোনো অপশন নেই। এবং অ্যাড টু প্রজেক্ট, সো অ্যাড টু প্রজেক্টের ডাউন অ্যারোতে যদি আমরা আসি, সো এখানে আমাদের প্রজেক্ট বেস যে ট্রানজাকশন গুলো আছে, এটার জন্য আর আমাকে এখানে যেতে হবে না। আপনি অ্যাড টু প্রজেক্টের আন্ডারে আপনি কি ইনভয়েস করতে চাচ্ছেন কিনা, বা রিসিভ পেমেন্ট, আপনার এক্সপেন্স, বা আপনার বিল, টাইম, পারচেজ অর্ডার, ঠিক আছে, সবকিছু আপনার এখানে চলে আসছে। তো আপনার প্রজেক্ট বেস যে সমস্ত ট্রানজাকশন গুলো থাকবে, সেটা আপনি অ্যাড টু প্রজেক্টের আন্ডারে আপনি এগুলা এখান থেকেই রেকর্ড করবেন। আর তার নিচের দিকে আমাদের একটা ফিগার আছে যেখান থেকে আমরা ওই সেল সেন্টার বা এক্সপেন্স সেন্টারে যেরকম আমাদের ট্রানজাকশন বার থাকে, সো জিনিসটা আমাদের অনেকটা এরকম। এখানে আমাদের ইনকাম দেখা যাবে, কস্ট দেখা যাবে, আমাদের প্রফিট মার্জিন দেখা যাবে, বিভিন্ন ইনফরমেশন কিন্তু আমাদের এখানে প্রোগ্রেস হিসেবে সে আমাদের এটা এখানে দেখাবে যখন আমরা আগাতে থাকবো, একটা একটা করে ট্রানজাকশন রেকর্ড করব। আর নিচের দিকে যদি আসি, সো এখানে আমাদের কিছু ট্যাব আছে, লাইক ওভারভিউ, ট্রানজাকশনস, টাইম, অ্যাক্টিভিটি, প্রজেক্ট রিপোর্ট। এটা হচ্ছে আমাদের ওভারভিউ, যেখানে আমাদের ইনকাম দেখাচ্ছে 0, এখন পর্যন্ত কিছুই হয়নি, সবই 0। ট্রানজাকশনে যদি আসি, সো ট্রানজাকশন আমাদের এখন পর্যন্ত এখানেও কিছু হয়নি, সো এটা তো 0 হবেই। টাইম অ্যাক্টিভিটি, যদি আপনার আওয়ারলি কোনো থাকে, যেরকম আমরা সিঙ্গল টাইম অ্যাক্টিভিটি বা উইকলি টাইম শিট যেরকম করছিলাম, সেটা যদি আপনার কোনো একজন এমপ্লয়িকে অ্যাসাইন করা থাকে, সো এটাও আপনি এখান থেকে ফিনিশ করে নিতে পারবেন। আর প্রজেক্ট রিপোর্টস যদি আপনার থাকে, কোনো একটা পার্টিকুলার রিপোর্ট যদি আপনি জেনারেট করতে চান, তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এটা নিতে পারবেন। এবং এখানে যে রিপোর্টটা আপনি পাচ্ছেন, এটা আপনাকে একটা এক্সক্লুসিভ ভিউ দিবে শুধুমাত্র এই প্রজেক্ট রিলেটেড, যে আপনি ফ্যাসল আপডাউনকে ধরে আপনি যে ভেন্টিলেশন সাপোর্টটা প্রজেক্টটা যারা রান করতেছেন, তো এখানে আমাদের তার কি হচ্ছে বা কতটুকু হচ্ছে, রেভিনিউ কতটুকু, এক্সপেন্স কতটুকু হচ্ছে, বিভিন্ন ইনফরমেশন আমরা শুধুমাত্র এই প্রজেক্ট বেস পাবো। আর এখানে যদি আমরা রিপোর্টে আসি, সো এখানেও পাবো। ঠিক আছে, আমরা যে সমস্ত ট্রানজাকশন গুলা আপনার ইনভয়েস বলেন বা এক্সপেন্স বলেন বা যেটাই আমরা রেকর্ড করবো না কেন, সেটা কিন্তু আমাদের ওই যে সেল সেন্টার এখানেও কিন্তু আসবে। ঠিক আছে, এক্সপেন্স সেন্টার এখানেও আসবে এবং রিপোর্টেও কিন্তু আসবে। এটা ওভারঅলই হবে, বাট আপনি যদি প্রজেক্টের মাধ্যমে করেন, তো সেই ক্ষেত্রে আপনার যেটা বেনিফিট হচ্ছে, আপনি তখন এখানে একটা এক্সক্লুসিভ ভিউ পাবেন, যে আপনার তখন শুধুমাত্র প্রজেক্ট বেস আপনি বুঝতে পারবেন যে আমার আসলে সোফার কতটুকু ইনকাম হচ্ছে, এই প্রজেক্ট থেকে আমার কস্ট কতটুকু হচ্ছে। এবং এখানে আমার যদি আমি একটা রিপোর্ট চাই যেটা শুধুমাত্র আমার এই প্রজেক্টকে ফোকাস করে করা, সো সেটাও কিন্তু আমি এখান থেকে প্রজেক্ট প্রফিটেবিলিটি রিপোর্ট রান করে আমি শুধুমাত্র এটার উপর একটা এক্সক্লুসিভ ভিউ পেতে পারি। সো এটা হচ্ছে আমাদের একটা ইন্ট্রো। সো এখন ধরেন আমি একটা ইনভয়েস ক্রিয়েট করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমার এখানে আর আমি যাব না, আমি কুইক ক্রিয়েটে আর যাব না, আমি এখানে আসবো অ্যাড টু প্রজেক্টের আন্ডারে, ইনভয়েসে আমি আসি। সো এখানে আমার কাস্টমার হচ্ছে, সো কাস্টমার কিন্তু আমার এখানে অবশ্যই ফ্যাসল আপডাউন হতে হবে। আমি যদি অন্য কাস্টমার সিলেক্ট করি, হ্যাঁ, যে আমি এটা কাকে দিচ্ছি, ফ্যাসল আপডাউন, কিন্তু আমি হয়তো এটা অ্যাডাম কুককে নিলাম, সো সেই ক্ষেত্রে আমার এটা ইনভয়েসে হবে না, তা না, এটা ইনভয়েস হবে, বাট এটা আমার প্রজেক্টের আন্ডারে এটা তার ইম্প্যাক্টটা দেখা যাবে না। ঠিক আছে, এটা তখন আমার সেলস ওভারভিউতে ওখানে চলে যাবে, জেনারেল ইনভয়েসের আন্ডারে চলে যাবে। তো আমি যদি প্রজেক্টের বেস যদি কোনো ইনভয়েস বা এক্সপেন্স ক্রিয়েট করতে চাই, তো সেক্ষেত্রে অবশ্যই আমার কাস্টমার বা আমার যে পে, তো এখানে আমাকে অবশ্যই তার ওইটাই হতে হবে, আমার যে ফ্যাসল আপডাউন আছে তাকে ধরেই আমাকে কাজটা করতে হবে। তো এখানে আমি কাস্টমার হচ্ছে ফ্যাসল আপডাউন এবং তাকে নিলাম, যেহেতু তাকে ধরেই প্রজেক্টটা করা, এবং এটা আজকের ডেটে আছে, ওকে, সমস্যা নাই। এখানে আমি একটা কিছু সিলেক্ট করি, ডক্টর কেয়ার দেই, এখানে ট্যাক্স দিয়ে দিচ্ছি সেলস ট্যাক্স, তারপর এখানে
আর কি দেওয়া যায়, মেডিকেল সোশ্যাল সার্ভিস দিলাম, এটাও দিচ্ছি সেলস ট্যাক্স। তো আর কি কিছু আছে, নার্সিং কেয়ার আছে, নার্সিং কেয়ার দিয়ে দিই, এটা হচ্ছে সেলস ট্যাক্স। তো তিনটা আইটেম দিলাম, ডক্টর কেয়ার, মেডিকেল সোশ্যাল সার্ভিসেস আর নার্সিং কেয়ার। এবং এখানে তিনটা আইটেমে আমার যেটা হচ্ছে সাব টোটাল $400 এবং টোটাল উইথ ট্যাক্স 420 হয়ে গেছে। তো এখানে আমি এটাকে করে দিচ্ছি, একটা ইনভয়েস ক্রিয়েট করতেছি ফয়সাল আবদনের কাছে, একটা প্রজেক্ট বেস। সো আমি এটাকে এখন সেভ এন্ড ক্লোজ করে দিচ্ছি। সো এখন এখানে যদি আমি আসি, আমার প্রজেক্ট ওভারভিউ পেজে যদি আমি আসি, সো এটা হচ্ছে আমার $400, দ্যাট ইজ উইথাউট ট্যাক্স। এবং এখানে আমার একটা বার দেখা যাচ্ছে যে আমার ইনকাম বারটা এখন পুরো ফুল হয়ে গেছে, কারণ কোনো কস্ট নাই। ঠিক আছে, কস্ট হলে দেখা যাবে যে একটু একটু কমে গেছে। 100% প্রফিট মার্জিন, কোনো উইথাউট কস্ট। আর এখানে আমার এখন পর্যন্ত ওভার ডিউ, কারণ এখনো তার ডেটটা আছে। সো এটা হচ্ছে আমার ইনকাম। ঠিক আছে, এবং এখানে যদি আমার কোনো এক্সপেন্স হয় বা যদি কোনো এক্সপেন্স ক্রিয়েট করতে হয়, লেটস সে আমার একটা এক্সপেন্সে যাই, পেই। সো আমি এখানে আমার একজন পেইকে নিচ্ছি, ধরেন আমি পেইকে নিলাম, ধরেন রবিনসনকে নিলাম। এবং এখানে আমি ওয়েলস ফার্গো চেকিং অ্যাকাউন্ট থেকে আমার মানিটা যাবে, ওকে, সমস্যা নেই। 20শে ডিসেম্বর, পেমেন্ট মেথড ধরেন ক্যাশ দিলাম, এক্সক্লুসিভ অফ ট্যাক্স, ক্যাটাগরি ডিটেল। সো ধরেন আমি এখানে প্রফেশনাল সার্ভিস দিচ্ছি, প্রফেশনাল ফি দিচ্ছি, প্রফেশনাল ফি ডেসক্রিপশন, সার্ভিস provided to Adam Cook is my customer, but description optional, description না দিলেও কোনো সমস্যা নাই। অ্যামাউন্ট ধরেন আমি এটা দিলাম 150, ট্যাক্স দিলাম ধরেন এটা পারচেজ ট্যাক্স 5%, বিলেবল, সমস্যা নেই। ওকে, সো এটা হচ্ছে 157.5। আমি এটাকে সেভ এন্ড ক্লোজ করে দিই। সো এটা হচ্ছে আমার একটা এক্সপেন্স ক্রিয়েট হলো, এবং এখানে এখন আমার এটা প্রফিট মার্জিনটা একটু কমে গেছে, কারণ এখন আমার কস্ট রেকর্ড হচ্ছে, এবং এখানে আমার এটা এক্সপেন্সের আন্ডারে দেখা যাচ্ছে। সো এখন যদি আমার ইনকাম যেটা আছে এটা যদি আমার রিসিভ করতে হয়, তো সেই ক্ষেত্রে আমি রিসিভ পেমেন্ট অপশনে যাব, যেটা আমার ইনভয়েস ছিল। রিসিভ পেমেন্ট অপশনে গিয়ে এখানে আমার যেটা ডেট হচ্ছে, ধরেন আমি এটা 22শে ডিসেম্বর দিই, ওয়েলস ফার্গোতে আমার এটা ডিপোজিট হবে, সমস্যা নেই। এটা সিলেক্ট করা হয়নি, যার কারণে এটা 0 দেখাচ্ছে। আমি এটাকে সিলেক্ট করি। সো 420 অ্যামাউন্ট রিসিভড। ওকে, সো এটা হচ্ছে আমার রিসিভ পেমেন্ট, আমি এটাকে সেভ করে ফেলি। সো রিসিভ পেমেন্ট ইট ইজ সেভড। ঠিক আছে, এটা আমার রিসিভ পেমেন্ট $420, এটা আমার কালেকশন হয়ে গেছে, ওভারডিউ ইজ 0। সো এখান থেকে এভাবে আপনার যে বিভিন্ন ট্রানজাকশন গুলো আছে, এটা আপনার বিল হতে পারে, আমি এক্সপেন্স ক্রিয়েট করছি, আপনার বিলও হতে পারে, আপনার টাইম শিট হতে পারে, ঠিক আছে, আপনার ইনভয়েস হতে পারে। এখান থেকে আপনার মানে এক কথায় প্রজেক্ট বেস যে সমস্ত ট্রানজাকশন গুলো আছে এটা আপনারা এখান থেকে ক্রিয়েট করবেন, ইনস্টেড অফ ইউজিং দিস অপশন। এটা আর ইউজ করবেন না, এটা আপনারা এখানে চলে আসবেন, এবং এখানে যে অপশন গুলো আছে এটার মাধ্যমেই আপনাকে কিন্তু কাজটা করতে হবে। সো যদি কোনো জার্নাল ভিত্তিক যদি কোনো ট্রানজাকশন থাকে, সেটা কিন্তু আপনি প্রজেক্টে অ্যাড করতে পারবেন না, ওই অপশনটা এখানে নাই। তো এখানে আপনার যে অপশন গুলো দেখাচ্ছে এগুলোর মধ্যেই আপনাকে সীমিত থাকতে হবে, এগুলা দিয়ে আপনাকে কাজটা করতে হবে। সো আমি যদি একটা প্রজেক্ট প্রফিটেবিলিটি রিপোর্ট রান করি ফর ফয়সাল আবদন ভেন্টিলেশন সাপোর্ট, সো এখানে আমার আসলে এটা হচ্ছে আমার ইনকাম, দিস ইজ মাই এক্সপেন্স, নেট আর্নিং দিস। সো এটা হচ্ছে আমার একটা শুধুমাত্র প্রজেক্ট প্রফিটেবিলিটি রিপোর্ট, যেটা হচ্ছে আমার একটা এক্সক্লুসিভ ভিউ এখান থেকে পাচ্ছি। তবে এগুলা কিন্তু আমার যেটা জেনারেল ইনভয়েস আছে সেখানেও কিন্তু আমার এটা দেখা যাবে, এবং আমি যদি প্রফিট এন্ড লস রান করি এখানেও কিন্তু আমার এই ট্রানজাকশন গুলো আসবে। ঠিক আছে, আপনি এখানে যেগুলো করতেছেন সেটা আপনার এই অল সেলসেও আসবে, অল এক্সপেন্সেও আসবে, এবং আপনার যে প্রফিট এন্ড লস জেনারেল সেখানেও এটা আসবে। বাট প্রজেক্ট ক্রিয়েট করলে জিনিসটা হচ্ছে আপনি তখন ট্র্যাক করতে পারবেন যে আপনার এই জব বেসডে আপনার কি পরিমাণ এখন পর্যন্ত ইনভয়েস হচ্ছে, কালেকশন হচ্ছে, পেমেন্ট হচ্ছে, এটসেট্রা। এই ইনফরমেশন গুলো আপনি একটা ট্র্যাকিং এর একটা সেপারেট ওয়েতে আপনি জিনিসটা
আইডেন্টিফাই করতে পারবেন। দেখেন কারো কোনো কোয়েশ্চেন থাকলে প্রজেক্ট বেস করতে পারেন। স্যার ওই আওয়ারলি কস্ট যে দেখাতেছে ওইটার রিপোর্টটা কিরকম? আওয়ারলি কস্টের রিপোর্টটা হচ্ছে যদি আমাদের থাকে কোনো টাইম কস্ট থাকে কোনো সাপ্লায়ার বা এমপ্লয়ি, তো সেই ক্ষেত্রে আমরা যেরকম সিঙ্গল টাইম বা আপনার উইকলি টাইম শিট যেটা ছিল ঠিক আছে, ওটা করলে তখন আমাদের এটা আওয়ারলি আসবে, তার রিপোর্টে আসবে যে আমাদের এখানে কোন এমপ্লয়ি এই পার্টিকুলার প্রজেক্টে আপনার কতটুকু সময় দিচ্ছে এবং তার কত হচ্ছে, আপনার স্যালারি ওয়েজটা কত হচ্ছে। আপনি তখন এটা টাইম বেসড একটা পাবেন, একটা ফিগার পাবেন। ভাইয়া বলেন। আমি আমরা যখন ওই যে ব্যাংক ট্রানজাকশন গুলো অ্যাড করতেছিলাম তখন ওই ক্যাটেগরাইজ করার সময় সেলস মানে ট্যাক্সটা যখন অ্যাড করব কোনটাতে অ্যাড করব কোনটাতে করব না এটা নিয়ে একটু কনফিউজ হয়ে যাচ্ছিলাম। মানে মে মাসেরটা তো আপনি দেখাই দিচ্ছেন কিন্তু পরের 2টা মাসে মানে কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোনটা জিরো এডেড ট্যাক্স দিব কোনটা সেলস ট্যাক্স দিব নাকি দিব না কি করব মানে। তারপরে দেখা গেছে অনেকটা আন্দাজে কোনটায় দিতে জিরো এডেড ট্যাক্স দিছি কোনটাতে সেলস ট্যাক্স দিছি এভাবে দিয়ে তারপরে কাজটা কমপ্লিট করে ফেলছি। আচ্ছা, তো এখানে হচ্ছে যেটা আপনার যদি এই ধরনের ট্যাক্স এর ব্যাপার থাকে, আপনি যদি রিয়েল লাইফে কাজ করেন সেই ক্ষেত্রে হ্যাঁ ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে আমার এই সমস্ত যে ট্রানজাকশন গুলো আছে এগুলাতে কিন্তু ট্যাক্স আছে, ঠিক আছে, বা আপনি তার সাথে এটা কনসাল্ট করে নেবেন কাজ করার সময় যে তোমার এখানে যে ট্রানজাকশন গুলো দেখা যাচ্ছে বা তোমার যে এখানে সেল হচ্ছে বা এক্সপেন্স হচ্ছে এখানে কি তোমার কোনো ট্যাক্স আছে কিনা, থাকলে তার পরিমাণটা কত, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি তখন যখন এটাকে ক্যাটাগরাইজ করবেন এটাকে তখন মনে রেখে আপনি তখন ওটা সিলেক্ট করে নেবেন রিকনসিলিয়েশন করার সময়। জি আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি ভাইয়া, এই যে আমরা যে কাজগুলো করছি যেমন আমি মে জুন জুলাই আগে তো ভাইয়া কস্ট গুলা ক্যাটাগরাইজ করছি, যে মাসের কস্ট ক্যাটাগরাইজ করবো এই মাসে কি সঙ্গে সঙ্গে রিকনসিলিয়েশন করতে হবে না আগে ক্যাটাগরাইজ করে সেটা রিকনসিলিয়েশন করবো? আগে এটা হচ্ছে ক্যাটাগরাইজ একটা। করতে হবে, আগে ক্যাটাগরাইজ করে তারপর আপনি রিকনসিলিয়েশন করবেন, আনক্যাটাগরাইজ থাকলে রিকনসিলিয়েশন হবে না। না ভাই এটা আমি বলছি না, যেমন মে মাসের ক্যাটাগরাইজ করে কি মে মাসেরটা রিকনসিলিয়েশন করবো তারপরে আবার জুনেরটা ক্যাটাগরাইজ করে জুনেরটা রিকনসিলিয়েশন করবো, না সিরিয়ালে ক্যাটাগরাইজ করে পরে একটা একটা করে করবো? না না, একটা একটা করে তারপর আসবেন, মেয়েরটা ক্যাটাগরি করে রিকনসিলিয়েশন করবেন, তারপর জুনেরটা ক্যাটাগরি করে রিকনসিলিয়েশন করবেন। আচ্ছা ভাইয়া, তো আরেকটা হচ্ছে আমি যখন ভাইয়া মে জুন জুলাই করে ফেলছিলাম, করার পরে খেয়াল হয়েছে যে এপ্রিলে রিকনসিল করি নাই, পরে যখন করতে গেছি তখন দেখা গেছে যে ভাইয়া ওই যে ডিফারেন্স অনেক বাইরে যা তখন আর এটা অ্যাডজাস্ট করতে পারতেছি না, তো এই ক্ষেত্রে কিভাবে করব? দাঁড়ান আপনার ব্যাপারটা নিয়ে পরে কথা হবে, ঠিক আছে, আপনি থাকেন। আচ্ছা ভাই, আমি এতক্ষণ ক্লাসে যোগ দিছি, আমি এই বাইরে ছিলাম, ঠিক আছে, তাড়াতাড়ি রুমে আসি। আচ্ছা ঠিক আছে, থাকেন। তো এখন যদি আমরা রিপোর্ট সেকশনে যাই, সো এখানে রিপোর্টিং যে পার্টটা আছে, সো কুইকবুকস এর যে রিপোর্ট পার্টটা, তো রিপোর্ট সম্পর্কে বলতে গেলে অনেকে যেটা কনফিউশন থাকে বা অনেকে যেটা বলে সেটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা রিপোর্ট ক্রিয়েট করি, সো ওখানে দেখা যাচ্ছে আমাদের ইনফরমেশন ইনপুট দিতে হয়, যেমন ব্যালেন্স শিট ক্রিয়েট করতেছি, তো সেখানে আমার অ্যাসেট কত হচ্ছে, বিভিন্ন ইনফরমেশন আমাকে দিতে কি হবে কিনা, বা আমি যখন প্রফিট এন্ড লস করতেছি আমার এখানে বিভিন্ন যে নন অপারেটিং এক্সপেন্স বা অপারেটিং এক্সপেন্স থাকতেছে ওখানে আমার কোনো ইনফরমেশন ম্যানুয়ালি ইনপুট দিতে হবে কিনা। সো এই যে ম্যানুয়ালি ইনপুট দিতে হবে কিনা ইনফরমেশন, সো এটা নিয়ে অনেকে কনফিউশন থাকে এবং প্রশ্নও করে। তো জিনিসটা যেটা হচ্ছে যে কুইকবুকসে আপনার টোটাল জিনিসটা কিন্তু অটোমেশন, আপনি যে ট্রানজাকশন গুলো ইনপুট দিচ্ছেন, ইনভয়েস করতেছেন বা আপনি এক্সপেন্স করতেছেন, এখানে এট দ্য এন্ড অফ দ্য ডে কালেকশনও করতেছেন বা ব্যাড ডেট হচ্ছে হোয়াটএভার, তো এই জিনিসগুলো যখন আপনার ইনপুট দিচ্ছেন এটা কিন্তু সে ক্যাপচার করে এবং বাই অ্যাকাউন্ট সেটাকে ওই ট্রানজাকশন গুলাকে ক্লাসিফাই করে ফেলে, অটোমেটিক করে ফেলে। So you don't have to worry about that. What if I have to manually input the information on this particular account, or do I have to do the calculation? তো আপনার কিন্তু এই ধরনের কোনো ম্যানুয়াল কোনো ঝামেলা নাই, ঠিক আছে, ইউ আর টোটালি ওয়ারি ফ্রি। এখানে রিপোর্ট সেগমেন্টে আপনি যেটা করবেন এটা হচ্ছে বেসড অন ইওর পাস্ট অ্যাক্টিভিটি, আপনি আগে যে ট্রানজাকশন গুলো সিস্টেমে ইনপুট দিচ্ছেন, আগে যেভাবে এটাকে ক্লাসিফাই করছেন সেটার উপর বেস করে সে কিন্তু আপনাকে এটা অটোমেটিক আপনাকে রিপোর্টটা জেনারেট করে দিবে, এখানে আপনাকে কোনো ম্যানুয়াল লেবার কিছু এখানে দিতে হবে না।
তো কুইকবুকস এর রিপোর্ট সম্পর্কে যদি বলি, তো এখানে আমাদের কুইকবুকস এর রিপোর্টে তার সাবস্ক্রিপশন 3 ধরনের প্যাকেজ আছে এবং 3 ধরনের প্যাকেজে তার ফ্যাসিলিটি আমরা যেটা অলরেডি জানি যে এটা ডিফারেন্ট হয় তার প্রাইসিং এর উপর বেস করে কম বেশি হয়। সো এখানে যেটা হচ্ছে যে আমাদের একটা হচ্ছে সিম্পল স্টার্ট প্যাকেজ, একটা হচ্ছে আমাদের এসেনশিয়াল প্যাকেজ এবং আরেকটা হচ্ছে আমাদের প্লাস প্যাকেজ। তো এখানে আমাদের সিম্পল স্টার্ট প্যাকেজে প্রাইস সবচেয়ে কম, যেহেতু এটা একেবারে লোয়ার, মানে একেবারে বেসিক কিছু ফিচার আছে। সো এখানে আমাদের রিপোর্টের জেনারেট করা যায় মাত্র 20 ধরনের রিপোর্ট জেনারেট করা যায়। এসেনশিয়ালি এটা আমাদের 40 ধরনের রিপোর্ট জেনারেট করা যায়, আর প্লাসে এটার ভ্যারিয়েশন সবচেয়ে বেশি, প্রায় 60, এবং নাম্বারও সবচেয়ে বেশি। তো আপনার সাবস্ক্রিপশন প্যাকেজের উপর ডিপেন্ড করে সে আপনাকে এই ফ্যাসিলিটিটা দিবে। আপনি যদি সিম্পল স্টার্ট নেন, সেই ক্ষেত্রে আপনাকে সে কম সংখ্যক রিপোর্ট জেনারেট করতে দিবে, সবকিছু আপনি পারবেন না, দেখতেও পারবেন না। এবং যত আপনার প্যাকেজের ইটা বাড়তে থাকবে তত আপনার ফ্লেক্সিবিলিটিও বাড়তে থাকবে। তো আমি রিপোর্ট সেকশনে যাচ্ছি, যেটা আমাদের নেভিগেশন প্যানেলে লোকেট করা। তো এখানে যদি আমি আসি, তো রিপোর্ট সেকশনে এর আগেও আমরা আসছি, এখানে সেলস বাই কাস্টমার ডিটেল রিপোর্ট দেখছি, তারপর এলএনজি প্রফিট এন্ড লস দেখছি, বিভিন্ন রিপোর্ট হয়তো দেখছি। তো এটা নতুন কিছু না, হয়তো আপনারা এটার সাথে বেশ ভালো পরিচিত হয়ে গেছেন। তো এখানে আমাদের প্রথমে 3টা ট্যাব আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একটা কাস্টমার রিপোর্ট, আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট রিপোর্ট। সো 3টা ট্যাব, ডিফারেন্ট ট্যাব। এবং স্ট্যান্ডার্ড ট্যাবের আন্ডারে আপনি আপনার যতগুলা রিপোর্ট অ্যাভেলেবল আন্ডার দি প্যাকেজ, আপনি তার একটা লিস্ট এখানে পাবেন। মানে এখানে আপনার সমস্ত রিপোর্টের একটা থাকবে, একটা লিস্ট থাকবে। এবং এখানে আমাদের যেটা হচ্ছে বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, যেমন ফেভারিট। সো ফেভারিট হচ্ছে ফেভারিট, যেটা আমার ফ্রিকোয়েন্টলি ইউজ হয়। লাইক ধরেন স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোটা আমার খুব ভালো ইউজ হচ্ছে। সো আমি এটা কত খুঁজতে হয়, কোথায় আছে না আছে, ঠিক আছে, এত ঝামেলা না গিয়ে আমি যদি এটাকে স্টার করে দিই, তো সেই ক্ষেত্রে আমার এটা ফেভারিটের আন্ডারে চলে আসবে, যেটা হচ্ছে শর্টকাট। আবার যদি এটাকে রিমুভ করতে চাই, সো আমি এখানে ক্লিক করলে এটা চলে যাবে। তো এই ধরনের খুঁটিনাটি কিছু ব্যাপার। আবার সেলস অ্যান্ড কাস্টমার সেগমেন্টে আপনার সেলস অ্যান্ড কাস্টমার রিপোর্ট থাকবে, হোয়াট ইউ ও, আপনার যদি কোনো বা অ্যাকাউন্টস পেয়েবল থাকে সেটা আপনি এখানে দেখতে পারবেন। সো এগুলো হচ্ছে তাদের ডিফারেন্ট ক্রাইটেরিয়া বেস, তার 60 রিপোর্টস এখানে সে দেখাচ্ছে। এবং এখানে আমার যদি কোনো থাকে, যেমন স্ট্যান্ডার্ডটা আমি একটু পরে আসতেছি, বাট কাস্টম রিপোর্টে আমি যদি যাই, সো কাস্টম রিপোর্ট ট্যাবে আসলে এখানে বর্তমানে কিছুই দেখা যাচ্ছে না, এখানে কাস্টম রিপোর্ট কিছু নাই। কারণ কোনো কিছু কাস্টম করে আমার সেভ করা হয়নি। সো আলটিমেটলি এটা না, এটা জিরো, একেবারে জিরো, সবই জিরো। আর ম্যানেজমেন্ট রিপোর্টটা ডিফারেন্ট, ওটা আমি পরে আসতেছি। সো স্ট্যান্ডার্ড রিপোর্টে যেটা হচ্ছে, আপনার যদি কোনো ইনফরমেশন দেখা যাচ্ছে চেঞ্জ হচ্ছে, বাট আপনার তো তো আপনার যদি কোনো ইনফরমেশন চেঞ্জ হয়, বা আপনার দেখা যাচ্ছে আপনি যখন একটা রিপোর্ট করবেন, একটা রিপোর্টে এটা দেখা ঘন ঘন চেঞ্জ করতে হচ্ছে, তো এটা ওভাবে কাস্টম না করে আপনি এটাকে সেভ করে দিলে দেখা যাবে যে এটা আপনার কিন্তু কাস্টমের আন্ডারে এটা তখন থাকবে, এবং যেটা হচ্ছে আপনাকে তখন আর ঘন ঘন রিপোর্টটা আপনাকে আর করার দরকার হবে না। এটা আপনি কাস্টমে গেলে ওটা আপনি যে প্রেফারেন্সে এটাকে সেভ করছিলেন, ওই প্রেফারেন্সে সে আপনাকে ওটা দেখাবে। সো আমি ধরেন প্রফিট এন্ড লসে যদি যাই স্ট্যান্ডার্ড রিপোর্টে, সো প্রফিট এন্ড লসে ক্লিক করলাম এবং আমার এটা চলে আসছে অলরেডি, দ্যাট ইজ ব্যাড ডেট সহ চলে আসছে, সবকিছু আমার এখানে চলে আসছে, আমাকে কিন্তু কিছু দিতে হচ্ছে না। সো যেটা আমার অলরেডি হয়ে গেছে সেটার উপর বেস করে সে আমাকে রিপোর্টটা দেখাচ্ছে। এবং এখানে আমার কিছু ফিল্টারিং অপশন আছে, যেমন আমি এটা একটা পিরিয়ড মেনশন করতে পারি, যেটা আমার কতটুকু সময়ের জন্য হচ্ছে, ফর দ্য ইয়ার এন্ডেড নাকি ফর দ্য মান্থ এন্ডেড। সো এটা আমার বা ফর দ্য কোয়ার্টার এন্ডেড, ঠিক আছে, এটা আমি কতটুকু পিরিয়ডের জন্য চাচ্ছি। আমি চাইলে এখানে অল ডেটও দিতে পারি, চাইলে কাস্টম হচ্ছে আমার ইচ্ছা মতো দিতে পারি। সো বিভিন্ন অপশন আমার এখানে আছে। এটা আমি কোন ডেটে চাচ্ছি, ফ্রম টু, ঠিক আছে, এটা আমি আমার মতো দিতে পারি। দিস ইয়ার টু ডেট হচ্ছে আপনার একেবারে এই বছরের জানুয়ারি থেকে শুরু করে ইয়ার টু ডেট, ঠিক আছে, দ্যাট ইজ টু ডে 20th of ডিসেম্বর পর্যন্ত তার সমস্ত এখানে চলে আসছে। ডিসপ্লে কলাম বাই, সো এখানে আমার যেটা হচ্ছে টোটাল অনলি, আবার ডেজ, উইকস এটসেট্রা অনেক ইনফরমেশন আছে।
তো টোটালস অনলি দেখতে পাচ্ছেন যে আমার এখানে শুধুমাত্র তার অ্যাকাউন্ট ওয়াইজ এর টোটাল ইনফরমেশনটা আমার এখানে আসছে। এবং এখানে আমার যদি চেঞ্জ হয়, যে যেমন ধরুন আমার ডেজ, আমি যদি ডেজ ওয়াইজ কোনো কিছু চাচ্ছি, কোনো ইনফরমেশন বা উইক ওয়াইজ চাচ্ছি, যে আমার উইক ওয়াইজ দরকার, যে জানুয়ারি ১ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত হয়তো আপনার ৪৮টা সপ্তাহ হইছে, বা তো সপ্তাহ ওয়াইজ আমি জানতে চাচ্ছি। সো ওই ধরনের যদি দেই, তো এটা হিউজ একটা রিপোর্ট হবে, ঠিক আছে? হিউজ, সে আপনাকে উইক ওয়াইজ দিবে, আবার ডেজ ওয়াইজ চাইলে ডেজ ওয়াইজও দিবে। হ্যাঁ, সো এগুলো হচ্ছে আপনি যে টোটাল যে এখানে যে কলামটা আছে, এটা আপনি কোন বেসিসে চাচ্ছেন। আর শো নন জিরো অর অ্যাক্টিভ অনলি। সো এখানে আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এখানে যেটা হচ্ছে যে শো নন জিরো অর অ্যাক্টিভ অনলি, যে আপনি এখানে যে ইনফরমেশনটা দেখতে পাচ্ছেন, আমার কিন্তু এখানে সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে নাই, ঠিক আছে? সব ইনফরমেশন কিন্তু আমার এখানে নাই। এখানে আমার যেগুলা শুধুমাত্র ইউজ হচ্ছে, দ্যাট ইজ অ্যাক্টিভ, ওগুলোই কিন্তু আমার এখানে অ্যাভেলেবল আছে, আর বাকিগুলো কিন্তু এখানে নাই। কারণ আমার চার্ট অফ অ্যাকাউন্টে প্রায় ১০০টার মতো আইটেম আছে। সব তো আর ডেফিনিট এক্সপেন্স না। আর তারপরে নিশ্চয়ই এত কমও না যে আপনার এখানে কয়টা আসছে, ৩, ২, ৫, ২, ৭, ১, ৮টা। তো ৮টা অ্যাকাউন্ট যে আমার এখানে আসছে, নিশ্চয়ই ৮টা আমার ডেফিনিট এক্সপেন্স না, আরো অনেক বেশি আসছে। আছে। তো সব আমার এখানে আসে নাই। কেন? কারণ আমি এখানে বলে দিছি যে শুধুমাত্র যেগুলা অ্যাক্টিভ, মানে যেগুলাতে আমার ট্রান্সেকশন হচ্ছে, শুধুমাত্র সেগুলাই যেন আমার এখানে আসে। হ্যাঁ? তো চাইলে আমি এটা সবও এডও করতে পারি। ঠিক আছে? অল দিয়ে দিতে পারি। সো আমার অল, এটাও একটা লেংথি রিপোর্ট হবে। আ দেখা যাবে যে আমার যেগুলাতে ট্রান্সেকশন হয় নাই, সেটাও আমার এখানে চলে আসছে। তো এগুলো হচ্ছে QuickBooks আপনাকে ডিফল্ট সেটা আপনার কনভেনিয়েন্ট ওয়েতে সে আপনাকে এটা দিয়ে দিবে, যে আসলে এটা কি হওয়া উচিত। তো কম্পেয়ার অ্যানাদার পিরিয়ড, এবং এখানে যদি আমাদের কোনো কম্পারিজন করতে চাই, যেমন দেখা যাচ্ছে আমরা যদি বিভিন্ন কোম্পানির অ্যানুয়াল রিপোর্টের কথা যদি চিন্তা করি, দেখা যাচ্ছে আমার ২০১৯ এর অ্যানুয়াল রিপোর্ট, তো তখন দেখা যায় আমার ২০১৯ এর ডাটা থাকে, আবার ২০১৮ সালেরও ডাটা থাকে। তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলোতে একটা কম্পারিজন হয়। তো ওই ধরনের যদি আমি কম্পেয়ার করতে চাই, সো কম্পেয়ার অ্যানাদার পিরিয়ড অপশনে গিয়ে আমি এটা ফিক্স করতে পারি, লাইক এটা ফর প্রিভিয়াস পিরিয়ড হবে, নাকি প্রিভিয়াস ইয়ার হবে, নাকি ইয়ার টু ডেট হবে। ধরুন আমি প্রিভিয়াস ইয়ার দিলাম, যদিও কিছু নাই, দিলাম ইয়ার প্রিভিয়াস ইয়ার, এবং এখানে আমার এটা কিসে আপনার কম্পারিজনটা হবে, যেমন পার্সেন্টেজ অফ রো নাকি পার্সেন্টেজ অফ কলাম। আমি পার্সেন্টেজ অফ রো দিলাম, পার্সেন্টেজ অফ ইনকাম দিলাম, পার্সেন্টেজ অফ এক্সপেন্সও দিলাম। আমার পার্সেন্টেজ এই দুইটা দিলেই হবে। আর এখানে আমার আমি এটাকে দুইটা ইচে কম্পারিজন করব, পার্সেন্টেজ অফ ইনকাম এবং পার্সেন্টেজ অফ এক্সপেন্সে, এবং প্রিভিয়াস ইয়ারের সাথে আমার বর্তমান যে ইয়ার টু ডেটের ট্রানজাকশন গুলো আছে সেটা আমি কম্পেয়ার করব। তো আমি এটা এখানে এটা রাখতেছি মাল্টিপল, এবং এখানে আমার অ্যাকাউন্টিং মেথড, এটা কি ভিত্তিতে আমি রিপোর্টটা চাচ্ছি, এটা কি ক্যাশ মেথডে চাচ্ছি নাকি অ্যাক্রুয়াল মেথডে যাচ্ছি। তো আমি এটা অ্যাক্রুয়াল চাচ্ছি, সো অ্যাক্রুয়ালই রাখলাম। এবং কাস্টমাইজার আন্ডারে আমার যেটা হচ্ছে যে আরো অনেক কাস্টমাইজ করা যাবে, মানে কাস্টমাইজার আন্ডারে আমার এখানে সবই আছে আপনার। সোফার এখানে যা যা ছিল, যেমন ডেট আছে, তারপর অ্যাকাউন্টিং মেথড আছে, এক্সেপ্ট জিরো অ্যামাউন্ট, যেটা আমার এখানে অ্যাক্টিভে ছিল। সো আপনার এখানে যে ইনফরমেশন গুলো ছিল সেটা মানে সব আপনার এখানে চলে আসছে। পাশাপাশি যদি আমার ফিল্টারে কোনো ইনফরমেশন দেখাতে হয়, যেমন আমি যদি কোনো কাস্টমার ওয়াইজ যদি কোনো ইনফরমেশন ফিল্টার করতে চাই, কোনো একজন পার্টিকুলার কাস্টমারকে ধরে আমার কি হচ্ছে, রেভিনিউ হচ্ছে, সেটা যদি চাই, তো আমি এখান থেকে এটাকে একজন পার্টিকুলার কাস্টমার সিলেক্ট করতে পারি। আর হেডার এন্ড ফুটারের আন্ডারে আমার যদি কোনো ইনফরমেশন থাকে, যেমন হেডারে আমার লোগোটা কিন্তু শো হচ্ছে না, সো আমি যদি চাই শো লোগো, তো শো লোগোতে করে দিব। কোম্পানি নেম, রিপোর্ট টাইটেল, প্রফিট এন্ড লস, এগুলা কিন্তু এডিট করা যাবে, ঠিক আছে? এডিট করা যাবে। আপনি যদি ধরেন যে আপনি প্রফিট এন্ড লস, আপনি চাচ্ছেন এটাকে ইনকাম স্টেটমেন্ট শো করতে, তো সেক্ষেত্রে এটা এখান থেকে আপনি করে দিলে সেটা এই রিপোর্টটা এই নামে দেখাবে। রিপোর্ট পিরিয়ড দিতে চাচ্ছেন দেন। সো এগুলো হচ্ছে বিভিন্ন অপশন, যেটা আপনি ইচ্ছামতো কাস্টমাইজ করতে পারবেন। তো আমি এটাকে রান রিপোর্ট দেই। রান রিপোর্ট দিলে দেখেন এখানে কি হচ্ছে, দেখেন লোগোটা চলে আসছে। লোগোটা আগে ছিল না, এবং এটা প্রফিট এন্ড লস না, এটা ইনকাম স্টেটমেন্ট হয়ে গেছে। এবং এখানে আমাদের একটা কম্পারিজন চলে আসছে, যেটা কারেন্ট ইয়ার এবং তার প্রিভিয়াস ইয়ারের সাথে,
এবং এখানে সে দেখাচ্ছে তার পার্সেন্টেজে ডিফারেন্সটা, যে ইনকামে কতটুকু ডিফারেন্ট হচ্ছে এবং আপনার এক্সপেন্সে কতটুকু ডিফারেন্ট হচ্ছে, তার যে টোটাল ফিগারটা সেটা আমার এখানে চলে আসতেছে। এবং সো এটা হচ্ছে আমি যেটা করছিলাম কাস্টমাইজেশনটা। এবং এখানে যে রিপোর্টটার উপরে যদি একটু দেখি, সো আমার এখানে কিছু অপশন আছে, যেটা হচ্ছে আপনি যদি এটাকে এক্সপোর্ট করতে চান তো সেই ক্ষেত্রে এটাকে পিডিএফ এ করতে পারবেন, এক্সেলও করতে পারবেন। আপনার দুই ধরনেরই অপশন আছে। যেমন আমি যদি পিডিএফ এ চাই, সো আমি এক্সপোর্ট টু পিডিএফ, সেভ এস পিডিএফ, সেভ, পেন করি। সো এটা হচ্ছে আমার যেটা ইনকাম স্টেটমেন্ট, যেটা একটু আগে করা। এবং এটা চাইলে আপনি এক্সেলও করতে পারবেন এক্সপোর্ট থেকে। আর এখানে আরো কিছু অপশন আছে, ধরেন আপনার যদি এটা সেন্ড করতে হয়, সো সেই ক্ষেত্রে আপনার যদি এটা ইমেল করতে হয় কাউকে, সো এখানে যে মেসেজ আইকনটা ছিল ওখানে ক্লিক করে আপনার এটা যেটা হচ্ছে আমার ইমেল করতে চাই, সো আমি ইমেলে গেলাম। এখানে আপনি কাকে পাঠাতে যাচ্ছেন, আপনি সিসিতে কাকে রাখতে যাচ্ছেন, আপনার সাবজেক্ট কি হবে, বডি কি হবে, এই ইনফরমেশন গুলো দিয়ে আপনি এটা সেন্ড করলে ওই যাকে পাঠাতে যাচ্ছেন সেন্ডার তার কাছে এটা চলে যাবে। গিয়ার আইকনে যদি আমরা আসি, সো এটা কম্প্যাক্ট, ওকে কম্প্যাক্টই থাক, জিনিসটা আমার দেখাচ্ছে, টাইডি দেখাচ্ছে। তো এখানে আমার কাস্টমাইজ সেভ এর পাশে, কাস্টমাইজের পাশে সেভ কাস্টমাইজেশন একটা অপশন আছে। তো এটাকে আমি এখন সেভ করে দিতে চাচ্ছি, যেটা হচ্ছে পরবর্তীতে হয়তো আমি চাচ্ছি যে এটা যেন এই ফরম্যাটেই থাকে, আমার যেন আহ, এটা এটা যেন পরবর্তীতে এসে আমাকে আবার এটা কম্প্যারিজনে ওখানে যেতে হচ্ছে, তারপর ঠিক করতে হচ্ছে সবকিছু, স্টাইল গুলো ঠিক করতে হচ্ছে। তো এটা টাইম ব্যাপার, টাইম কনজিউমিং একটা ব্যাপার। তো আমি যদি এটাকে একটু পাশ কাটাইতে চাই, তো সেই ক্ষেত্রে আমি এটাকে সেভ কাস্টমাইজেশনের আন্ডারে সেভ করে দিলে তখন এটা আমার কিন্তু কাস্টমাইজ ট্যাবের আন্ডারে এটা সেভ হয়ে যাবে। সো আমি এটাকে সেভ কাস্টমাইজেশনের আন্ডারে এটাকে সেভ করে দিচ্ছি, সেভ। এবং এখানে আমি ব্যাক টু রিপোর্ট লিস্টে যাই এবং কাস্টম রিপোর্টে যদি আমি আসি, সো এটা হচ্ছে আমার এখন এখানে একটা রিপোর্ট দেখা যাচ্ছে, আগে এটা 0 ছিল। এবং আমি যদি এটা রান করতে চাই, সো সিম্পলি এখানে যদি ক্লিক করি, সো আমার কিন্তু এটা ওপেন হয়ে যাবে। সো এটা হচ্ছে আমার কাস্টমাইজ করা, যেটা আমার ডিফারেন্ট। আবার এখানে যখন আসবো, ঠিক আছে, এখানে এসে আমি যদি প্রফিট এন্ড লসে ক্লিক করি, সো এটার আউটলুকটা কিন্তু আবার ডিফারেন্ট, ঠিক আছে, এটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। এখানে প্রফিট এন্ড লস চলে আসছে, লোগো নাই, ঠিক আছে, কম্পারিজনটা হচ্ছে না। তো এটা হচ্ছে আমার জেনারেল। আর যদি আপনার এটাকে কাস্টমাইজ করতে হয় এবং কাস্টমাইজ করে আপনি যদি এটাকে সেভ করে রাখেন, তো সেই ক্ষেত্রে আপনার এত ঝামেলা প্রতিবার নিতে হবে না। আপনি যে সেটিংটা অলরেডি সিস্টেমে দিয়ে দিয়েছেন, ওই সেটিং এ সে আপনাকে এটা শো করবে। সো আমি এখন একটা ব্রেক নিচ্ছি আপনাদের 20 মিনিটসের, এবং আফটার 20 মিনিটস আপনারা সবাই আসবেন।